আহ, আমরা বলে শুরু করি আপা। তাদের একটা ইনস্ট্রাকশন দিয়ে দেন যে 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 কথা বলবে না সে যেন মিউট করে রাখে। সবাই ভাই সেন্ট্রালি মিউট করার কোনো ব্যবস্থা আছে? ওকে। এই সব তো বন্ধ হয়ে গেল মনে হচ্ছে। না ভাই, শুনতে পাচ্ছি তো আমরা। শুনতে পাচ্ছি আমরা, সমস্যা নেই। আচ্ছা তাহলে শুরু করে জহির ভাই তো যুক্ত হয়েছেন মনে হয়। নিজের কান বন্ধ করে সব বন্ধ হওয়া চিন্তা ঠিক হবে না? এটা একটা ভালো কথা বলছি। নিজের কান বন্ধ করে বলতেছি যে সব বন্ধ আছে। ঠিক আছে, তাহলে এখন নাদির আপা শুরু করে দেন। আমি তাহলে শুরু করে দেই। জি সবাই আসেন। জি জি, আসসালামু আলাইকুম, শুভ সকাল। অনেকদিন পর আমরা একটু সুযোগ পেলাম। শুরুতে আমরা যে আসলে আত্মার মানে আত্মা, সেটা একটু আমরা নির্দিষ্ট সময়ের আগে একটু জয়েন করেই আমরা অনেকদিন পর অনেককে দেখে আমরা যে চনমনে মুখটা দেখলাম, বুঝতে পারছি যে আমরা আসলে অনুভব করছিলাম যে এরকম একটি মিটিং হোক এবং আমরা আমাদের সবাইকে দেখতে পাই। তো সেরকম একটি সকালবেলা শুরুটাই হলো খুব সুন্দরভাবে, কিছু সুন্দর মুখ, সুন্দর হাসি, এবং এই ধরনের করোনা পরিস্থিতির মধ্যেও আমরা যারা একেবারেই কাজ করছি, ইয়াং এনার্জেটিক সেই মানুষগুলোর মুখ দেখে খুব ভালো লাগলো। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন, কৃতজ্ঞতা। আমরা আমাদের প্রায় 4 মাস না, একেবারেই 4 মাস পরে আমরা আমাদের আত্মার তরফ থেকে যে পিরিয়ডিক মিটিংটা হয়, সেই মিটিংটা করছি। আমরা সবাই জানি কোনো ভূমিকারই দরকার পড়বে না যে কেন আমরা ভার্চুয়ালি, কারণ এতগুলো মানুষের একটা জায়গায় উপস্থিতি এবং যেখানে সরকারি ভাবে বিভিন্ন নিষেধাজ্ঞা আছে, জনমানুষের এই উপস্থিতি, যে কারণে আমরা আসলে ওরকম আয়োজনে যেতে পারিনি। তারপরও মানে এরকম একটি যে প্ল্যাটফর্মে আমরা কথা বলতে পারছি, এই জন্য আসলে স্রষ্টাকে কৃতজ্ঞতা জানাই। আমরা আজকের এই অনুষ্ঠান মানে যে মিটিংটা আসলে শুধুমাত্র সময় বেঁধে মিটিং করা হচ্ছে না। আমি মনে করি যে সময়টা আসলে আমরা মিটিং করছি, মিটিংটার গুরুত্ব অনেক। আমরা জানি যে আমরা এই যে বাজেটের যে আর কটা দিন বাকি আছে, কিন্তু তার আগে যেসব কার্যক্রম হয়, যেসব পরিকল্পনাগুলো নেওয়া হয়, সেই জিনিসগুলো তৈরি করার আগেই কিন্তু আমরা প্রজ্ঞা এবং আত্মা থেকে তামাক নিয়ন্ত্রণে কি করণীয় এবং বাজেটে তার কি ধরনের পদক্ষেপ নিলে তামাক নিয়ন্ত্রণটা কমিয়ে নেওয়া যাবে, সেই বিষয়গুলোতে আমরা রাজস্ব বোর্ডের সাথে এবং পরবর্তীতে আমরা আমাদের মানে উচ্চ পর্যায়ে যেভাবে বলা সম্ভব আমরা সেই প্রস্তাবগুলো আমরা তুলে ধরেছি। কিন্তু বরাবরের মতো এবারও আমরা বাজেটে তার কোনো মানে কি বলবো, এই পদক্ষেপের কোনো কিছুই, সুপারিশে কোনো কিছুই আমরা প্রতিফলন দেখিনি। কিন্তু তারপরও আমরা তো আশাবাদী, এবং আমি যেটা মনে করি যে কি কি কারণে হলো না সেই জিনিসগুলো আমাদের পর্যালোচনা করার দরকার আছে। আরো যে কটা দিন সময় আছে, আমাদের চেষ্টাটা করে যেতে হবে, এবং গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের যে দায়িত্ব, যে আমরা তারপরও চোখে আঙুল দিয়ে বারবার বিষয়গুলো বলে দেওয়া। এটাতে যদি মানে নাও হয়, তাহলেও সরকারের যে পদক্ষেপ নেওয়ার যে তাগিদ আছে 2040 সাল নাগাদ, সেইটা করার ক্ষেত্রে এই যে অন্তরায়গুলো রাষ্ট্রীয়ভাবে যে ইগনোর করা হচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু আমাদের আবারও বারবার করে বলতে হবে। সেই জায়গাগুলোতে আমাদের কাজগুলো করে যেতে হবে বলেই আমরা এটা করব। আর সবচেয়ে কথা হলো, সামনে আরেকটি বিষয় আছে, সেটা হলো এই যে তামাক নিয়ন্ত্রণ আইন যে সংশোধনের যে বিষয়টা, সেখানে কিন্তু আমাদের সুনির্দিষ্ট বেশ কিছু প্রস্তাব রয়েছে। আমরা সেই বিষয়গুলো আলোচনা করব, এবং সেগুলোর উপরেই আপনাদের মতামত এবং আপনারা কি ধরনের কাজ করতে চান, নিশ্চয়ই আপনারাও আরো ঋদ্ধ হবেন, আমরাও ঋদ্ধ হবো, এবং আপনাদের কাছ থেকেও জানতে পারবো যে হ্যাঁ আপনারা কি ধরনের কাজ করছেন।
তো আমি আর ভূমিকা না করে আমি মূল আয়োজনে চলে যাচ্ছি। আমাদের আত্মার প্রায় যাদেরকে আমরা বলেছি বা জানতে পেরেছি, আমাদের মনে হয় প্রায় সবাই এসছেন, আরো একটু সময়ের মধ্যে বোধহয় বাকি সবাই চলে আসবেন। আমি একটু আমাদের আজকের এই আয়োজনে আলোচনাতে আমরা আমাদের কিছু সিনিয়র মানুষকে পেয়েছি যাদের উপস্থিতি আমাদের এই আলোচনাটাকে আরো প্রাণবন্ত করবেন এবং তাদের পরামর্শগুলো জানতে পারবেন। তাদের নামগুলো আমি একটু বলতে চাই। আমাদের আজকের এই আয়োজনে আছেন তামাক্কর মুস্তাফিজুর রহমান, সিটিএফকে বাংলাদেশ এর লিড পলিসি অ্যাডভাইজার এবং সাবেক চেয়ারম্যান বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। আছেন আমাদের গণমাধ্যমেরই আমাদের সিনিয়র মানুষ, এনটিভির হেড অফ নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স জহিরুল আলম, এবং আমাদের আজকে আরো একজন আছেন নিউজ বাংলা 24.com এর জয়েন্ট নিউজ এডিটর আবু কাউসার। আর আমাদের তো অনুষ্ঠানে আমাদের আত্মার কনভেনার মুর্তজা হায়দার লিটন ভাই তো আছেন। আমি শুরুতেই আমরা যদি একটু আত্মার সদস্যরা খুব সংক্ষেপেই আপনার একেবারেই শুধুমাত্র পরিচয়টা যদি একটু বলেন, তারপরে আমরা আমাদের মূল আয়োজনে চলে যাই। এক একজন করে বলে ফেলতে পারেন। সকলকে শুভেচ্ছা। আমি রহমত রহমান, আমি কাজ করছি দৈনিক শেয়ারবিজ পত্রিকায়। ধন্যবাদ। আমি আলমগীর হোসেন, আমি সময়ের আলোতে কাজ করছি। এরপরে কেউ বলেন। জি, আসসালামু আলাইকুম, আমি মেহেদী হাসান, আমি 21 টেলিভিশনে আছি। আসসালামু আলাইকুম, আমি গোলাম মোস্তফা জীবন, ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকাতে আছি। আসসালামু আলাইকুম, আমি আবু আলী, আমাদের সময় কাজ করি। আসসালামু আলাইকুম, আমি আলামিন, ডেইলি সানে কাজ করি। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি এমএম বাদশা, কাজ করছি এখন বাংলা টিভিতে। আসসালামু আলাইকুম, তামাক নয় খাবো ফল, সুস্থ জাতি দৃঢ় মনোবল, হামিদ সরকার, নয়া দিগন্ত। আমি তাহসিনা জেসি, ডিবিসি নিউজে আছি। এটা জি, আমি জাহিদ হাসান, কাজ করছি জায়দিন। না, আমি কথা বলবো কিভাবে? হ্যালো, হ্যালো, শোনা যায়? কি শোনা যায়? হ্যালো, হ্যাঁ, আমি হচ্ছে হামিদুজ্জামান যুগান্তর। জোসনা জামান, সারা বাংলা। জি, আক্তারুজ্জামান, আমাদের অর্থনীতি। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আমি রিমন রহমান, কাজ করি যমুনা টেলিভিশনে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলেন বলেন। আমি নেসারউদ্দিন আহমেদ, দৈনিক আলো বাংলাদেশের কাজ করি। আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে আপা? জি জি আপা, আমি ফরিদউদ্দিন আহমেদ, মানব জমিনে কাজ করি। জি জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। নাদিরা আপা শুনতে পাচ্ছেন? জি জি, হ্যাঁ, শুনতে পাচ্ছি। বাইজিৎ বলছিলাম, আজ আমি কাজ করি গাজী টেলিভিশনে। জি, নাদিরা আপা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আমি ডলার মেহেদী, 71 টিভিতে কাজ করি।
হ্যালো নাদিরা আপা, হ্যাঁ শোনা যাচ্ছে, আপু শোনা যাচ্ছে? হ্যালো শোনা যাচ্ছে। আপু, আমি ঝর্ণা বলছিলাম, সারা বাংলায় কাজ করি। হ্যালো হ্যাঁ হয়েছে। হ্যাঁ হ্যাঁ ঝর্ণা শোনা গেছে ভাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যালো, শুনতেছেন? শব্দ তো শোনা যাবে। হ্যাঁ শাহজাহান বলো। এই আমি এম শাহজাহান, দৈনিক জনগণের কাজ করি। ভাই চিনতে পারি নাই। আল্লাহ, আমি ওই সিস্টেমটা করতেছি আর কি। শাহজাহানকে কেউ চেনে না এমন কোনো কথা আছে? আপা আমরা বলতে আগাইতে পারি, সবার হয়েছে। সালাম আলাইকুম, আমি মামুন আব্দুল্লাহ, দেশ রূপান্তরে আছি। আপা, নাদিরা আপা। সবার কি বলা হয়ে গেছে? আমি দৌলতাবাদ মালা ফিনান্সিয়াল এক্সপ্রেসে আছি। আসসালামু আলাইকুম, চৌধুরী যুগান্তরে আছি। ও এখন অনেক বাকি আছে। আচ্ছা, আমি মামুন আব্দুল্লাহ, দেশ রূপান্তরে আছি। আপা আমি মাসুদুল হক ইউএনবি তে আছি। আমি নুরুল ইসলাম, দৈনিক নাদিরা আপা আসসালামু আলাইকুম, মাসুদুল হক ইউএনবি। আমি তো কি আর অফ লিখেছি তোমাদের জন্য। দেখি স্যার। হ্যালো, আমি নুরুল ইসলাম, দৈনিক কি মাইক্রোফোন সমস্যা? আমাদের কি সবার কম বেশি বলা হয়েছে নাকি কেউ বাকি আছে? হয়েছে আপা, আমরা আগাতে পারি। Okay, আমরা তাহলে আগাই। আসলে ভার্চুয়ালি মানে একজন আরেকজনের সাথে একটু একটু হয়ে যাচ্ছে, কিন্তু তারপর আমার কাছে আমি ধন্যবাদ জানাবো যে সবাই মোটামুটি মেনটেন করেছে যে একজন ওপেন করলে আরেকজন। তো এইটাই যদি আমরা একটু ফলো করি, যখন আমরা আমাদের মূল আলোচনার একটু বিষয়টা আগে উপস্থাপন হবে, আর দেন তারপরে যখন আমরা কথা বলবো তখন আমরা যেন একটু আমরা আমাদের মাইকটা যেন যে সময়টা হবে তখন যে আমরা মাইকটা একটু মিউট করে রাখি, এবং যখন কথা বলবো তখনই যেন আমরা মাইকটা খুলি, এতে হলো আমাদের সবাই কথাটা শুনতে পারবো। আমার কাছে শুরুতেই মনে হলো আপা আমি বাকি আছি। আচ্ছা আচ্ছা, বলেন তাহলে। ফেরদৌস মোবারক, বিজনেস স্ট্যান্ডার্ডে আছি, সবাইকে শুভেচ্ছা। আমি শুনতে পাচ্ছি সব। ও আচ্ছা, আপনি দেরিতে পড়ে গেলেন, আপনি তো অনেক আগে বারবার ছিলেন। পরিচয় দেওয়া লাগে? এ তো সবাই চিনে। জি ঠিক আছে, আমরা একটু ফর্মালি চলে যাই। নাদিরা আপার সাথে পরিচিত হচ্ছে, এটা বুঝলাম না। আচ্ছা না মানে সে করলো যে তোমার চকলেট এসছে কিনা, সেই কারণে আমরা একটু ভাইয়া আমরা একটু চলে যাই মূল অনুষ্ঠানে আয়োজনে। আমরা আসলে অনেকদিন পরে দেখা হচ্ছে দেখে আমরা বেশ উচ্ছ্বাসিত, ভালো, এটা একদিক থেকে ভালো দিক। আচ্ছা, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের মূল আয়োজনে ঢুকে। অনেকদিন পরে আমাদের এই আলোচনায় আমরা সবার পরিচিতি জানলাম। আমি শুরুতে এবার একটু স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি bdnews24.com এর চিফ ক্রাইম করেসপন্ডেন্ট এবং আত্মার কনভেনার মুর্তজা হায়দার লিটন ভাইকে তার স্বাগত বক্তব্য রাখার জন্য। এবং আমরা একই সাথে বলতে চাই, সবাই যদি একটু বন্ধ রাখি আমাদের মাইকটা একটু মিউট করি, তাহলে সবাই সবার কথা শুনতে পারবো। জি লিটন ভাই। ধন্যবাদ নাদিরা। আমার কথা শোনা যায় না? জি, আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমার কথা শোনা যাচ্ছে? জি জি শোনা যাচ্ছে ভাই। আচ্ছা, আমি সবাইকে অভিনন্দন। আমরা শুভ সকাল সবাইকে। আরেকটা জিনিস হচ্ছে যে আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে করোনা কালীনের মধ্যেও আমরা ভার্চুয়ালি যোগাযোগ রক্ষা করছি এবং আমরা সবাই একে অপরের সাথে আত্মার যে সম্পর্কটা সেটা আবারও প্রমাণ করলাম। তবে আমরা 4 মাস পরে দেখা হওয়ার কারণে অনেকের ব্যক্তিগত খোঁজ খবর নিতে পারিনি। হয়তো অনেকে এর মধ্যে কোভিড আক্রান্ত হয়েছেন অথবা অনেকে জীবন যুদ্ধে আত্মীয় স্বজনকে হারিয়েছেন। আমি তাদের প্রতি সহানুভূতি এবং তাদের প্রতি পাশে থাকার জন্য করছি। আমরা মূলত আজকে বসেছি একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে সামনে বাজেট, যেটা নাদিরা ইতিমধ্যে বলেছেন যে বাজেটে আমরা কি পেয়েছি এবং আগামী চূড়ান্ত বাজেটে আমরা কি পেতে পারি, এই বিষয়গুলো আমাদের কি ভূমিকা থাকা উচিত। এই বিষয়গুলো আমার মনে হয় যে আমরা যেটা পর্যবেক্ষণ করে দেখেছি যে আমরা ইতিমধ্যে নিউজও করেছি যে আমরা আসলে যে বাজেট আমাদের প্রস্তাবনা আছে সেটাতে সে প্রস্তাবনা বাজেটে আমাদের আসলে আমরা কিছু পাইনি। এই যে দাবিগুলো উত্থাপিত হয়েছিল আমাদের পক্ষ থেকে
সেই দাবিগুলো থেকে আমাদের কর্তৃপক্ষ বা সরকার আমাদের সেদিকে নজরে দেয়নি। ফলে আমাদের একটা জিনিস আরো আমরা আতঙ্কের মধ্যে আছি যে মাননীয় প্রধানমন্ত্রী যে 2040 সালের মধ্যে যে তামাক মুক্ত বাংলাদেশ গড়ার যে একটা অভিপ্রায় ব্যক্ত করেছেন, সেই জায়গাটাকে বাস্তবায়ন কতটুকু সম্ভব হবে সেটা নিয়ে আমরা সংশয়ের মধ্যে আছি এখন এই জায়গায়। সেই অবস্থার প্রেক্ষাপটে আমাদের মনে হয় যে আমাদের এখনো চূড়ান্ত বাজেটের যে সময়টুকু আছে 8-10 দিনের, সেটুকু আমরা কাজ করতে পারি কিনা, সেগুলো দিকে আমাদের আজকে মূল আলোচনা যদি আসতে পারি আমার মনে হয় আমাদের জন্য খুব ভালো হবে। সেগুলোকে আমরা প্রয়োজনে আমরা যদি আরো কিছু রিপোর্ট করতে পারি আমাদের নিজের পক্ষ থেকে, সেটা মনে হয় যে আমাদের লক্ষ্যটা হয়তো কিছুটা হলো পূর্ণ হবে। একটা জিনিস, দুইটা জিনিস হচ্ছে যে আমি সময় নষ্ট করব না, কারণ সবাই কোনো না কোনো কারণে অ্যাসাইনমেন্ট আছে। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা আজকে আলোচনা করতে পারি, সেই জিনিসটা হচ্ছে যে আমরা যেহেতু 4 মাস পরে পরে বা বছরে 2 বার অন্তত বসি, আমরা আগামী কবে বসবো সেটা এখন নির্ধারিত হয়নি। তবে আইন নিয়ে আমরা একটা কাজ করতে পারি। আমরা ইতিমধ্যে আইন নিয়ে বেশ কিছু অগ্রগতি হয়েছে, আমাদেরকে আমরা প্রস্তাবনা দিয়েছি, মন্ত্রী মহোদয়কে আমরা চিঠি দিয়েছি, নানাভাবে আমরা কাজ করছি, নিউজও করেছি। তা আমরা এই যে আমাদের আইনগুলোর বিষয়গুলো আছে, যে আইন সংশোধনের বিষয়টা হচ্ছে, সেই সংশোধনগুলো নিয়ে আমরা যদি কাজ করি, আমার মনে হয় যে আমাদের টার্গেট গুলো, আমাদের যে স্বপ্ন যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার, যেটা মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, সেটা পূর্ণ হবে। তবে আমি বেশি বক্তব্য রাখবো না, আমি নাদিরাকে বলবো যে নাদিরা আপনি অনুষ্ঠানটা কন্টিনিউ করেন, এবং আমার মনে হয় যে মানে শেষ পর্যন্ত আমরা সবাই ধৈর্য করে শুনবো, এবং কোনো বিষয়ে জানার থাকলে, প্রশ্ন থাকলে আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, জানার চেষ্টা করতে পারেন, অথবা ব্যক্তিগতভাবে কারোর সাথে যোগাযোগ করে তথ্যগুলো নিতে পারেন। আমরা মনে হয় যে নাদিরা আপনি শুরু করেন। থ্যাংক ইউ, ধন্যবাদ অনেক। জি, মুর্তজা লিটন ভাই, আপনি খুব সংক্ষেপে, কিন্তু আজকের আমরা আলোচনায় কি বিষয়ে আলোকপাত করতে পারি আপনি সংক্ষেপে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। আমার মনে হয় যে আমাদের সাংবাদিক ভাইরা এবং যারা সবাই তারাও বুঝতে পেরেছে। আমি শুরুতে একটু আত্মার পক্ষ থেকে বক্তব্য রাখবেন। মূল যে বিষয়টি আমরা আলোচনা করব সেটা হলো তামাক নিয়ন্ত্রণে আত্মা, সাম্প্রতিক কার্যক্রম এবং অগ্রাধিকার বিষয়ক উপস্থাপনা। এটি উপস্থাপন করছেন এবং দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার মিজান চৌধুরী। ধন্যবাদ। জি, শোনা যাচ্ছে আমাকে? হ্যালো হ্যালো জি মিজান ভাই, শোনা যাচ্ছে, আপনি বলেন। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। শুরুতে আবার একত্র হয়েছে, আসলে সবার যে আমরা এটাকে মিটিং বলি, যাত্রার মিটিং এবং আড্ডার জায়গাও বলা চলে। যাক, আমি আর ভূমিকা নিব না, আমি শুরুতে আলোচনা চলে যাই। তো আমরা আসলে মাসে যে সমস্ত কার্যক্রম আত্মা এবং প্রজ্ঞার পক্ষ থেকে, মানে আত্মার সদস্যরা যে কার্যক্রমগুলো করেছেন, সেটা আমি একটু সংক্ষিপ্তভাবে তুলে ধরবো, এবং সেটার মধ্য দিয়ে দেখা যাবে যে আসলে আমাদের কার্যক্রম কি কি করেছিলাম। তো আমরা আসলে এর আগে সর্বশেষ যে মিটিং এ বসছি সেটা হচ্ছে 23শে ফেব্রুয়ারি। আজকে আমরা আসছি প্রায় 4 মাস পর। এই 4 মাসে আমাদের বেশ কিছু কার্যক্রম হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে বাজেটও মোটামুটি প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়েছে। এর আগে আমাদের যে প্রচেষ্টা ছিল, আমাদের বলতে আত্মার যে সদস্যরা যার যার জায়গা থেকে প্রচেষ্টা করেছেন, সেগুলোই নিয়ে আজকের এই কার্যক্রমগুলো আমি একটু সংক্ষিপ্তভাবে তুলে ধরতে চাই। সেটা হচ্ছে, আমরা দেখছি এখানে যে জাতীয় রাজস্ব বোর্ডের অনেকে জানতে কারা আছেন এখানে আলোচনার সময় তারা জাতীয় রাজস্ব বোর্ডের সাথে আলোচনা করেন পেয়েছে, এবং সেই ধারাবাহিকতার আলোকে এই আলোচনা সেদিন হয়ে 9 মার্চ আমার বিয়ারের নিকট হস্তান্তর করতেছেন। এবং সেখানে আরো দেখা যাচ্ছে যে আমরা সেই যে প্রস্তাবটা দিয়েছি সেটা আত্মার পক্ষ থেকে, প্রজ্ঞার পক্ষ থেকে প্রেস রিলিজ আকারে দেওয়ার পর এটার গুরুত্ব অনুধাবন করে 51টি প্রতিবেদন এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশ করেছে। এটা ডেফিনেটলি আমাদের জন্য একটা ইতিবাচক, যে আমাদের এই আত্মার প্রস্তাবটা খুব গুরুত্ব পেয়েছে গণমাধ্যমে।
আমরা যদি এরপরে দেখি যে 13 এপ্রিল এখানে একটা কর্মশালা করা হয়েছে তামাকের কর বিষয়ক নিয়ে, যৌথ কর্মশালা। এটাও বাজেটকে সামনে রেখেই সেই কর্মশালায় 33 জন সাংবাদিক অংশগ্রহণ করে এবং দেখা যাচ্ছে যে সেই সাংবাদিকদের অংশগ্রহণকারীদের মধ্যে তারা আবার নিজ নিজ হাউজে ফিরে গিয়ে প্রতিবেদন করেছেন এবং 30টা প্রতিবেদন প্রকাশ পেয়েছে। মানে মার্চ এবং এপ্রিলে হিসাব করতে গেলে প্রায় 100-র কাছাকাছি আমাদের কর্মকাণ্ড বিভিন্ন মিডিয়া হাউজে অবস্থান পেয়েছে এবং মিডিয়াতে আসছে, মানে বলতে গেলে একটা বড় ধরনের আমাদের প্রচেষ্টার মাইল ফলক। আমরা যদি এরপর দেখি যে 27 এপ্রিল এটা প্রাক বাজেটকে সামনে রেখেই মানে এই সংবাদ সম্মেলনটা আয়োজন করে এবং প্রজ্ঞার পক্ষ থেকে। সেই সংবাদ সম্মেলনে বিভিন্ন মানে অর্থনীতিবিদ, স্বনামধন্য অর্থনীতিবিদ এবং তামাক বিশেষজ্ঞ এবং প্রত্যেকেই ইয়েতে অংশগ্রহণ করেছেন এবং সেটার মধ্য দিয়ে আমরা এই প্রাক বাজেট সংবাদ সম্মেলন করা হয়েছে এবং সেখানে তামাক পণ্যের কর ও দাম বৃদ্ধির দাবি এটা ছিল মূল ফোকাস আমাদের সেই সংবাদ সম্মেলনে। এবং আমরা যদি দেখি যে এই সংবাদ সম্মেলনের রেজাল্টটা কি আসছে, এটা একেবারে হিউজ ভলিউম বলা চলে, প্রায় শতাধিক 100 কাছাকাছি 87টি প্রতিবেদন এই বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে। এটা আসলে এটা নিঃসন্দেহে বলা মানে কোনো অবকাশ নাই যে আসলে আমাদের সদস্য আত্মার যে যেখানেই আছে তারা যে কতটা মনোযোগী আত্মার প্রোগ্রাম নিয়ে উপস্থিত না থাকলেও কিন্তু সেই প্রেস লিস্টটা পাঠানোর সাথে সাথে কিংবা সেই সংবাদটা পাঠানোর সাথে সাথে যে তুলে ধরছেন তার বড় প্রমাণ হচ্ছে একটা সংবাদ সম্মেলনে 87টি নিউজ কভার হয়েছে, যেটা মানে অন্য কোনো সংগঠনের ক্ষেত্রে এতটা কভারেজ হয় কিনা এটা আমার মনে হয় না যে খুব বেশি যে এত কভারেজ পাওয়া যায়। তো এটা আমি নিঃসন্দেহে আসলে আমরা এটা প্রাউড ফিল করি যে আমাদের এই সংবাদ সম্মেলনের সংবাদগুলো যে কতটা গুরুত্ব সহকারে আমাদের যারা সদস্য আছেন তারা এটা নিয়ে প্রকাশ করতেছেন। তো আমি যদি এরপরে দেখি যে 10 মে আমরা এটা বাজেটের আগে একটা গোল টেবিল করা হয়েছে। তো আমরা বেশ কিছু আত্মা এবং প্রজ্ঞার পক্ষ থেকে ধারাবাহিকভাবে বাজেটকে প্রেসারাইজ করার জন্য, গভর্নমেন্টের নীতি নির্ধারণী পর্যায়ে এটাকে দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং নানাভাবে এটাকে মানে প্রজ্ঞার এবং আত্মার পক্ষ থেকে বারবার নিয়ে আসে, যে কারণে বাজেটের আগে ঘন ঘন এই সেমিনার এবং গোল টেবিল গুলো হয়েছে। সেটা একই জিনিস ছিল যে তামাক কর ও মূল্য পদক্ষেপ বাস্তবতা ও করণীয় শীর্ষক ভার্চুয়াল গোল টেবিল। এখানেও আপনারা যদি দেখেন যে যাদের ছবি আমরা দেখতেছি, কাজী খলিকুজ্জামান আছেন, আরো স্বনামধন্য অর্থনীতিবিদ আছেন, বিভিন্ন স্টেক হোল্ডার আছেন, এখানে অংশগ্রহণ করছেন এবং সেটা প্রেস রিলিজ আকার করা হয়েছে আত্মার এবং প্রজ্ঞা সেক্রেটারিয়েট থেকে। তো সেখানেও একই রেশিও দেখেন, 77টি গণমাধ্যমে মানে এই প্রতিবেদনটা আসছে। তার মানে সরকার যে মানে সরকারের চোখে যে পড়ছে না আমরা কিন্তু এটা বলবো না, অবশ্যই পড়তেছে। কারণ একটা নিউজকে 77টা গণমাধ্যম যখন তার গণমাধ্যমে স্থান দিচ্ছে, এটা ডেফিনেটলি সংশ্লিষ্ট নীতি নির্ধারণীদের দৃষ্টি আকর্ষণ অবশ্যই হয়েছে। যদিও লিটন ভাই বলেছিল যে আসলে আমরা বাজেটে কিছু পাই নেই, আসলে সরকারের হয়তো সরকার এটার কারণে নানা কারণে হয়তো সেখানে কি কারণে সিদ্ধান্ত নিচ্ছে না বা আমাদের কথাগুলো সরকারের কাছে পড়ছে না বা সরকারই সেটা আমলে নিচ্ছে না, এটা একটা কারণ থাকতে পারে। কিন্তু প্রজ্ঞা এবং আত্মার পক্ষ থেকে কিন্তু এটা একটা র্যান্ডম বলা চলে ক্রাশ প্রোগ্রাম চালানো হয়েছে এটার কে দৃষ্টি আকর্ষণ করার জন্য। আমরা যদি দেখি যে এরপরের প্রোগ্রাম এটা হচ্ছে 3 তারিখ বাজেট ঘোষণা হয়েছে জাতীয় সংসদে এবং বাজেট ঘোষণার পরে প্রজ্ঞা যেটা করে প্রতি বছরই এটা করে থাকে, তাৎক্ষণিকভাবে বাজেটে তামাকের উপর কি ধরনের সরকারের সিদ্ধান্ত নিয়েছে সেটা একটা পর্যালোচনা করে তাৎক্ষণিক একটা রিঅ্যাকশন দেয়। এবং আমি মনে করি যে সিপিডি বলেন, আরো বাংলাদেশ ইকোনমিক অ্যাসোসিয়েশন বলেন, আরো বড় বড় অ্যাসোসিয়েশন আছে, বিজিএমই বলেন, এরা পরের দিন
বা এর পরের দিন এই রিয়াকশন গুলা দেয়, কিন্তু এত ব্যস্ততার মধ্যে মানে বাজেটের দিন তো অর্থনীতি বিটে যারা কাজ করে পুরো হাউস বাজেট নিয়ে থাকে, এর মধ্য দিয়েও তাৎক্ষণিক যে রিয়াকশনটা দেওয়া হয়েছে 72টা গণমাধ্যম মানে এই প্রতিবেদন রিয়াকশনটা প্রকাশ করেছে। আমি এখানে একটু 1 মিনিট একটু নিয়ে বলবো আসলে বাজেটের দিন যে আমরা সাধারণত যারা পরিকল্পনা করি বাজেটের নিউজের বাইরে খুব বেশি রিয়াকশন ধরার সুযোগ থাকে না। একেবারে প্রখ্যাত অর্থনীতিবিদ এবং স্টেক হোল্ডারদের সর্বোচ্চ সংগঠনের দুই একটা রিয়াকশন ছাড়া পুরো প্ল্যানটাই থাকে বাজেটের নিউজ থাকবে 99%। কিন্তু দেখা যাচ্ছে এর মধ্যে প্রজ্ঞা এবং আত্মা কিন্তু তার জায়গা করে নিয়েছে। আমি মনে করব যে আসলে এটা একটা বিরাট মানে ভূমিকা যে বাজেটের দিনও 72টা পত্রিকা এবং মিডিয়া এবং টিভি স্টেশন আত্মার তাৎক্ষণিক রিয়াকশনটাকে প্রকাশ করেছে। আমরা যদি এরপরে দেখি যে আমরা 13ই জুন আত্মা এবং প্রজ্ঞার পক্ষ থেকে বাজেট পরবর্তী একটা আনুষ্ঠানিকভাবে রিয়াকশন দিয়ে একটা সংবাদ সম্মেলন করেছে। এখানে আমরা দেখতেছি যে সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী সাহেবও এখানে আছেন এবং অর্থনীতিবিদ এবং স্টেক হোল্ডার আমাদের সাংবাদিক মানে কর বিশেষজ্ঞ সবাই আছেন। এটা পরবর্তী বাজেট রিয়াকশনটাকে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আর সেখানেও একই মানে এখানে প্রকাশ হয়েছে এবং প্রকাশ করা হয়েছে এই দাবি দেওয়ার বিষয় নিয়ে। আমরা যদি এরপরে দেখি যে তামাকের কর বিষয়ক নিয়ে নানা পত্রিকা বিভিন্ন মিডিয়া এবং সোচ্চার সবসময় আপনারা দেখছেন যে গত ফেব্রুয়ারি থেকে এবং মার্চ আজকে পর্যন্ত যদি হিসাব করি যে ধারাবাহিকতা দেখতেছি যে বিভিন্ন ইস্যুতে 50-এর উপর বিভিন্ন ইস্যুতে নিউজ কাভারেজ হচ্ছে। তার মানে এটা হচ্ছে আসলে প্রজ্ঞা এবং আত্মার সদস্যদের একান্তই আন্তরিক প্রচেষ্টা এবং আন্তরিকতার সহিত এই বিষয়টাকে দেখা এবং সঠিকভাবে না। তো এখানে কিছু পত্রিকার কাটিং তুলে ধরা হয়েছে, আরো অন্যান্য পত্রিকা ভালো ভালো পত্রিকাতে আসছে, কিন্তু এক্সাম্পল হিসাবে কিছু পত্রিকা যে কি নিউজ গুলো হয়েছে সেটা মানে এখানে তুলে ধরা হয়েছে। শেয়ারবিজ আছে, আমাদের সমাজ আছে, বাংলাদেশ প্রতিদিন আছে, তামাক পণ্যের কর বৃদ্ধির প্রস্তাব প্রজ্ঞার, এই নানা বিষয়ে এই পত্রিকাগুলো একটা কাটিং তুলে ধরা হয়েছে। কিন্তু এর বাইরেও আরো অনেক পত্রিকায় এই নিউজ গুলো হয়েছে। তো একটা সাম আপ যদি আমরা দেখি যে গত 4 মাসেরও কম সময়ে মানে জুন পর্যন্ত 20 জুন পর্যন্ত গণমাধ্যমে তামাক নিয়ন্ত্রণ বিষয়ে 612টি প্রতিবেদন প্রকাশ পেয়েছে। তো এই প্রতিবেদন প্রকাশের আসলে কৃতিত্ব এবং তামাকের কর বিষয় নিয়ে তারা এই মানে এত প্রতিবেদন প্রকাশ পায় না, এটা আমার ব্যক্তিগত মতামত যে কোনো একটা ইস্যুতে। তো আমরা এরপরে যদি দেখি যে আসলে আমাদের উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা হচ্ছে যে এই যে বাজেট যে প্রস্তাব করেছে এটা তো 30 তারিখে পাস হবে, এর মধ্যে আমাদের নানা কাজটা যতটুকু করা হয়েছে বাকি যে সময়টুকু আছে সেই সময়টুকুর মধ্যে মানে কাজ করতে হবে। তো দুইটা বিষয়কে আমরা অগ্রাধিকার দিচ্ছি। এক হলো বাজেট পাশের আগে চূড়ান্ত বাজেটে তামাকের যে কর নিয়ে যে পদক্ষেপ নেওয়া হয়েছে এটা আমাদের যে দাবি এই অনুযায়ী যাতে পদক্ষেপ নেওয়া হয়। আর সবচেয়ে বড় একটা বিষয় যে দীর্ঘদিন যাবত আমরা তামাক নিয়ন্ত্রণের আইন সংশোধনের বিষয়ে কথা বলে আসছি, প্রজ্ঞা এবং আত্মা কথা বলে আসছে। তো এই আইন সংশোধনের বিষয়টাকেও আমরা গুরুত্ব সহকারে দেখব এবং প্রজ্ঞার সদস্য আত্মার সদস্য সবাই তামাক করের বিষয়ে পদক্ষেপ বাজেটে, এবং দ্বিতীয় হচ্ছে আইন সংশোধনে কি হচ্ছে এবং আমাদের কি করণীয়। তো এই ছিল আমাদের গত 4 মাসে হিসাবে আত্মার এবং প্রজ্ঞার কার্যক্রম, এবং এইটার সাথে প্রত্যেকে আপনারা জড়িত। তো আমি মনে হয় যে আমার জায়গা থেকে আমি বিস্তারিত তুলে দিলাম। তো আমি ধন্যবাদ সবাইকে আমার এই প্রতিবেদন দেখার জন্য। তো আমি
শাহরিয়ার ভাইকে বলবো যে পরবর্তী বিষয়ে কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ধন্যবাদ মিজান চৌধুরী, চমৎকার ভাবে বলা মানে বলেছেন। আর বিশেষ করে একটা বিষয় খুব ভালোভাবে বলা হয়েছে যে এই করোনা পরিস্থিতিতে আত্মার সদস্যরা যে কি ধরনের অ্যাক্টিভিটিস করেছেন, আমরা 600-রও অনেক উপরে যে নিউজ দেখেছি এরকম পরিস্থিতিতে। এটা সত্যি আমিও সাধুবাদ জানাতে চাই আমাদের আত্মার সদস্যদের, এবং আত্মার চেষ্টার যে জায়গাটা বলা হয়েছে যে সরকার সরকারের জায়গাগুলোতে করবে, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে প্রজ্ঞাকে সাথে নিয়ে আমরা যে পরিমাণ ভাবে আমাদের ফোর্সটাকে দেওয়ার চেষ্টা করেছি, আমাদের আন্তরিকতায় কোনো ঘাটতি ছিল না। আরেকটি জিনিস হলো যে নিউজ করার পাশাপাশিও আত্মার সদস্যরা কতটা এই ধরনের জনহিতৈষীকর কার্যক্রমে দায়বদ্ধ থেকে কাজ করে, সেটা হলো যে এনবিআর যখন গোপন ভাবে তামাক কোম্পানিগুলো মিটিং করতে চেষ্টা করেছে, সেটাও আত্মারা কিন্তু এটা ভালোভাবে জেনে আমরা সবাই সবার মধ্যে বিনিময় করে আমরা কিন্তু সেই জায়গাটাতেও আমরা স্ট্যান্ড নেওয়াতে সেই মিটিংটি পরে হয়নি। তারপর তারা যে কোনো মাধ্যমেই করুক না কেন, কিন্তু সরাসরি ফর্মাল মিটিং করার যে জায়গাটা সেটাতেও আমরা কিন্তু বাদ সাধতে পেরেছি। এটাও আমাদের একটি অর্জন হয়, এবং রাজস্ব বোর্ডে আমাদেরকে প্রতিপক্ষর মতো করে একটা সময় আলোচনা করা হতো, সেই আত্মা সেই বাধাটা সেই দেয়ালটাও ভেঙেছে, এবং গত কয়েক বছর ধরে আমরা আমাদের অ্যাপিলটা আমরা আমাদের রাজস্ব বোর্ডে উপস্থাপন করতে পারছি। এই যে সুস্পষ্টভাবে বলার পরও তারা কতটুকু নিচ্ছে বা নিচ্ছে না আসলে তাদের এখতিয়ার, এবং সেই জায়গাগুলোতে আমরা আমাদের কাজ করেই যাব। এবার আমি প্রজ্ঞার পক্ষ থেকে 2021-22 বাজেটে প্রস্তাবিত তামাক কর এবং তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন বিষয়ক উপস্থাপনাটি তুলে ধরার জন্য প্রজ্ঞার তরফ থেকে মোহাম্মদ হাসান শাহরিয়ারকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আপা, নাদিরা আপা। আসসালামু আলাইকুম সবাইকে। আমি সময় স্থাপন না করে, যেহেতু অনলাইনে ধৈর্য ধারণ রাখাটা একটু কঠিন হয়, আমি সরাসরি আলোচনায় যাচ্ছি। এই আলোচনার দুটো অংশ, যে আমরা যে বাজেটে ঘোষণা হলো সেখানে আমরা কি চেয়েছিলাম এবং কি পেলাম, এবং আইন সংশোধন বিষয়ে আমাদের প্রায়োরিটি কি। আমরা যদি বাজেটের দিকে একটু রিফ্লেক্ট করি যে কি সম্পূর্ণ শুল্ক, এটা আমরা বলেছিলাম হিনি। সুতরাং এটা ছিল শুল্কের বিষয়, মানে কোনো সংস্কার করা হয়নি। আর শুল্ক যদি বলি, কর হার, 4টা যে স্তর আছে সিগারেটের, 4টা স্তরেই শুল্ক যে হার সেটা অপরিবর্তিত রাখা হয়েছে, এবং শুল্ক কর হার অপরিবর্তিত রাখলে কোম্পানির লাভ হয়, সেটা আপনারা সকলেই জানেন। এখন যদি আসে নিম্ন এবং মধ্যম স্তর, নিম্ন এবং মধ্যম স্তরে সিগারেট দাম অপরিবর্তিত রাখা হয়েছে বাজেটে, অর্থাৎ এটা 39 টাকা এবং মধ্যমটা 63 টাকা 10 টাকা রাখা হয়েছে। অথচ আপনারা জানেন যে এই দুই স্তরের ব্যবহারকারী 72% এবং 16%, এই দুটো মিলায় প্রায় 88% হচ্ছে এই নিম্ন এবং মধ্যম স্তরের সিগারেট ব্যবহার করে বা সিগারেট ভোক্তার মধ্যে। সুতরাং এই স্তরে কোনো দাম বাড়ানো হয়নি। দাম বাড়ানো হয়েছে নামমাত্র 5% মতো, সেটা হচ্ছে উপরে দুটো স্তর, অর্থাৎ উচ্চ এবং প্রিমিয়াম স্তরের দাম বাড়ানো হয়েছে 5 টাকা এবং 7 টাকা, এটা করে 102 টাকা এবং 135 টাকা করা হয়েছে। এই বৃদ্ধি যদি শতাংশ হারে দেখি সেটা 5% মতো, অথচ গত এই বছরে মানুষের মাথাপিছু আয় বেড়েছে প্রায় 9%। সেটা যদি আমরা কনসিডার করি তাহলে মানুষের আয় বৃদ্ধির তুলনায় দাম বৃদ্ধিটা নগণ্য, খুব স্বাভাবিক অবজারভেশন। বিড়িতে আমরা যদি একটু দেখি, বিড়িতে আসলে দাম অপরিবর্তিত রাখা হয়েছে এখানে আমরা, এবং একই সাথে শুল্ক 30% বহাল রাখা হয়েছে টানা পঞ্চমবারের মতো। সুতরাং বিড়িতে আমরা আসলে কিছু পাইনি, এবং এর ফলে সিগারেটের বিড়ির প্রকৃত মূল্য হ্রাস পাবে, এবং এর যে প্রধান ভোক্তা আপনার নিম্ন আয়ের মানুষ, তাদের মধ্যে এই বিড়ির ব্যবহার উৎসাহিত হবে। গুল জর্দাতেও আমরা কিছু পাইনি। মোটা দাগে জর্দার দাম অপরিবর্তিত রাখা হয়েছে, প্রতি 10 গ্রাম 40 টাকা, শুল্ক 55%। গুলের 10 গ্রাম 20 টাকা অপরিবর্তিত রাখা হয়েছে এবং শুল্ক হচ্ছে 55%। অথচ আপনারা জানেন যে টোটাল তামাক ব্যবহার করি প্রায় অর্ধেকেরও বেশি
গুল এবং জর্দা জাতীয় পণ্য ব্যবহার করে 2,20,00,000 মতো, এবং এর মধ্যে নারী সংখ্যাটা বেশি, নারী এবং দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা বেশি। অর্থাৎ এই দু ধরনের পণ্যের উপরে গুল জর্দার দাম না বাড়ানোর কারণে এর ব্যবহার বৃদ্ধি পাবে এবং অতিরিক্ত স্বাস্থ্য ঝুঁকি তৈরি হবে। আমরা এখন যেটা বলতে চাই যে চূড়ান্ত বাজেটে অন্তর্ভুক্তির জন্য আমরা এই প্রস্তাবটা পেশ করছি 3টা লক্ষ্য মাথায় রেখে। একটা হচ্ছে তামাক মুক্ত বাংলাদেশ যে অর্জনের লক্ষ্য আমাদের আছে সেটার পথ সুগম করা, তামাক জনিত ক্ষয়ক্ষতি হ্রাস এবং কোভিড-19 মোকাবেলায় যাতে বাড়তি অর্থের সংস্থান করা যায় এই খাত থেকে। এই 3টা বিষয় মাথায় রেখে আমাদের প্রস্তাব হচ্ছে সিগারেটের ক্ষেত্রে 2021-22 যে বাজেট প্রস্তাব করা হচ্ছে এটা চূড়ান্ত বাজেটে যাতে সকল সিগারেট ব্র্যান্ডের উপর অভিন্ন কর ভার সহ আপনার সম্পূরক শুল্ক, যেটা চূড়ান্ত মূল্যের খুচরা মূল্যে 65% হবে, এটা করে মূল্য স্তর ভিত্তিক সুনির্দিষ্ট এক্সাইজ সম্পূরক শুল্ক চালন করা। এটা আমরা আমাদের দাবি। এখন যদি আমি আলাদা আলাদা করে 4টা স্তরে বলি, নিম্ন স্তরে আমাদের প্রস্তাব হচ্ছে 10 শলাকার দাম 50 টাকা করা এবং এই 50 টাকার মধ্যে 32 টাকা 50 পয়সা সম্পূরক শুল্ক সুনির্দিষ্ট আকারে আরোপ করা। মধ্যম স্তরে 10 শলাকার দাম 70 টাকা প্রস্তাব করা নির্ধারণ করা এবং তার মধ্যে 45 টাকা সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক হিসাবে আরোপ করা। উচ্চ স্তরে 10 শলাকার দাম 110 টাকা করা এবং এর মধ্যে 71 টাকা সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আকারে আরোপ করা। প্রিমিয়াম স্তর যেটা বেনসন ইত্যাদি স্তর, সেটা 10 শলাকার দাম 140 টাকা যাতে করা হয় এবং তার মধ্যে 91 টাকা সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আকারে যাতে আদায় করা হয়। এই হচ্ছে আমাদের এইবারের বাজেটের প্রস্তাব। আর মধ্য মেয়াদে আমাদের আরেকটা প্রস্তাব হচ্ছে, অর্থাৎ 21-22 থেকে 25-26 এই অর্থ বছরে ক্রমান্বয়ে গ্র্যাজুয়ালি আপনার ব্র্যান্ড সমূহ মার্জ করা, যে 4টা স্তর আছে সেই 4টা স্তরকে মার্জ করে 2টো স্তরে নিয়ে আসা। অর্থাৎ আমাদের প্রস্তাব হচ্ছে নিম্ন এবং মধ্যম স্তর, নিচের এই 2টো স্তরকে একসাথে করে একটা স্তর করা এবং উচ্চ এবং প্রিমিয়াম স্তর এই 2টো স্তরকে একসাথে করে একটা স্তর নির্ধারণ করা। এই হচ্ছে আমাদের সিগারেটের ক্ষেত্রে মধ্যমেয়াদী প্রস্তাব। বিড়ির ক্ষেত্রে প্রস্তাব হচ্ছে অভিন্ন কর ভার, ফিল্টার হোক অথবা ফিল্টারবিহীন যে সিগারেটই হোক, এটা অভিন্ন কর ভার, সেটার পরিমাণ হবে খুচরা মূল্যের 45% মতো এটার প্রচলন করা এবং 25 শলাকা ফিল্টারবিহীন বিড়ি যেটা আমাদের ট্রেডিশনাল বিড়ি সেটার দাম 25 টাকা নির্ধারণ করে 11 টাকা সম্পূরক শুল্ক সুনির্দিষ্ট আকারে যাতে আরোপ করা হয় 25 টাকার মধ্যে। আর ফিল্টার যুক্ত বিড়ির 20 শলাকার দাম যাতে 20 টাকা হয় এবং তার মধ্যে 9 টাকা সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আকারে যাতে আরোপ করা হয়। মোদ্দা কথা হচ্ছে বিড়ি যেন প্রতি শলাকা 1 টাকার নিচে বাজারে আর না পাওয়া যায়, এটাই হচ্ছে আমাদের প্রস্তাব। ধোঁয়াবিহীন তামাকের ক্ষেত্রে আমাদের প্রস্তাব হচ্ছে জর্দার ক্ষেত্রে 10 গ্রাম জর্দার খুচরা মূল্য 45 টাকা নির্ধারণ করা এবং এই 45 টাকার মধ্যে 27 টাকা সুনির্দিষ্ট সম্পূরক আকারে শুল্ক আকারে আরোপ করা। গুড়ের ক্ষেত্রে 10 গ্রামের দাম 25 টাকা নির্ধারণ করা এবং এই 25 টাকার মধ্যে 15 টাকা হচ্ছে সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আকারে আদায় করা বা আরোপ করা, যেটার পরিমাণ হবে শতাংশ আকারে যদি বলি সেটা 60%। মদের ব্যবহার হ্রাস পাবে 15.1% থেকে 14.0 সর্বোপরি 3,400 কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় করতে পারবে সরকার, যেটা গত বছরে আয় করেছিল তার থেকে এই বছরে বেশি। এখন আমাদের আরেকটা প্রায়োরিটি যেটা ইতিমধ্যে নিরিয়াপা, লিটন ভাই এবং মিজান ভাই বলেছে, যে যেহেতু আমরা বেশ কিছুদিন পর পর আপনার এই মিটিং এ বসি, আমাদের আরেকটা অনগোয়িং প্রায়োরিটি হচ্ছে তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধন। সেখানে আমরা 6টা প্রস্তাব করেছি মোটা দাগে। কোনো ধূমপান মুক্ত স্থান যেটা আইনে বলা আছে সেখানে কোনোভাবেই স্মোকিং জোন যেন না থাকে। অর্থাৎ আমরা যেন এইটা একটা ছবি দেখে আমরা বুঝতে পারছি একটা সুইমিং পুলে মাঝখানের কাজ ঘেরা একটা অংশকে যদি আমরা বলি পিঙ্ক সেকশন, অর্থাৎ সেখানে প্রস্তাব বা ইত্যাদি ইয়ে করা যাবে, আর বাকি অংশটা যদি আমরা নন পিঙ্ক সেকশন হিসেবে ডিক্লেয়ার করি তাহলে আসলে সুইমিং পুলের পানি কোনোভাবে মানে
দেখতে পাচ্ছেন। দ্বিতীয় প্রস্তাব হচ্ছে বিক্রয়স্থলে তামাকজাত দ্রব্য প্রদর্শন। আপনার ডান দিকের ছবিতে দেখতে পাচ্ছেন যে দূর থেকেই দেখা যায় এরকম ফাঁকা প্যাকেট গুলো সাজিয়ে রাখা, যাতে মানুষ আকৃষ্ট হয়। সেটা আমরা নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। এটা একটা সিন প্রোডাক্ট। বিশ্বের অন্যান্য অনেক দেশেই এটা আন্ডার কাউন্টারে রাখা হয়, শেলফে রাখা হয় ভিতরে, প্রাপ্তবয়স্করা তাদের আইডি কার্ড দেখিয়ে এই ধরনের পণ্য যখন চায় তখন কাউন্টারম্যানরা এই পণ্যটা তাদের হাতে হ্যান্ড ওভার করে। সুতরাং আমাদের আইনেও এটা একটা লুপহোল আছে, সেটা আমরা নিষিদ্ধ করার, প্রদর্শনটা নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। এ সংক্রান্ত মিডিয়া ব্রিফ আমরা তৈরি করেছি, আমরা শেয়ার করব। তৃতীয় যে দাবি সেটা হচ্ছে সিএসআর কার্যক্রম। তামাক কোম্পানি সিএসআর কার্যক্রমকে সম্পূর্ণ নিষিদ্ধ করা, কারণ এর মাধ্যমে তামাক কোম্পানি আসলে অন্য উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করে। সেটা কোম্পানির এই ডান দিকের ছবিটা প্রায় দেখানো হয় যে খুব ভালো চেহারা, সিএসআর করছি, আমরা পানি দিচ্ছি, আমরা সোলার বিদ্যুৎ দিচ্ছি, এটা আমাদের ভেড়ার চেহারা, নিরীহ প্রাণী। আসলে কিন্তু তামাক কোম্পানি মূল চেহারা হচ্ছে ভিতরে, যে তারা মানুষ মারার ব্যবসা করে। সেই উদ্দেশ্য সফল করার জন্য সিএসআর কে তাদের খোলস হিসাবে থাকে। 4 নম্বর আমাদের প্রস্তাবনা হচ্ছে সংশোধনী, যে বিড়ি সিগারেটের খুচরা শলাকা এটা সহজলভ্য করে, মানুষের আয়ের সাথে সঙ্গতি রেখে এটা কোনো ইফেক্টিভ ফেলে না যদি না আমরা এই খুচরা শলাকা বন্ধ করতে পারি। আমরা যদি এবং খোলা মানে ধোয়াবিহীন তামাক পণ্য আকারে যদি বিক্রি করা আমরা বন্ধ না করতে পারি, তাহলে এই সহজলভ্যতা আমরা কমাতে পারবো না। আমরা দাবি জানাচ্ছি, প্রস্তাব করছি আইনে যেন এটা নিষিদ্ধ করা হয়। পঞ্চম হচ্ছে, এটা আমাদের নতুন বিপদ, ই সিগারেট বা হিটেড টোবাকো প্রোডাক্ট যেটাকে আমরা বলছি, এইটা আমাদের এখানে এখনো গ্রোয়িং, অত বড় আকার ধারক করেনি বাজারটা। সুতরাং এই বিপদটা বড় হওয়ার আগেই এটাকে নিষিদ্ধ করা। ষষ্ঠ প্রস্তাব হচ্ছে আমাদের যে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী আছে সেইটার আকার বৃদ্ধি করা এবং মোড়কজাতকরণের কঠোর বিধিনিষেধ। আমরা প্রস্তাব করছি যে এই ছবি যেটা ডান দিকে দেখতে পাচ্ছেন সচিত্র সতর্কবাণী, এটা 90% নিয়ে যাওয়া, 50% এখন আছে প্যাকেটের আয়তনের, এটা 90% নেওয়া, এবং পাশাপাশি সিগারেটের জন্য 20 শলাকার প্যাকেট, বিড়ির জন্য 25 শলাকার প্যাকেট এবং গুল জর্দার জন্য 10 গ্রামের কৌটা, এরকম স্ট্যান্ডার্ড প্যাকেজিং বা কঠোর বিধিনিষেধ যদি আরোপ করা হয় তাহলে মানুষের মধ্যে সহজলভ্যতা কমানো যাবে। এই প্রস্তাব হচ্ছে আমাদের মোটা দাগে 6টা। এখন যদি একটু দেখি যে প্রস্তাবিত বাজেটটা পাস হলো, সেটাকে ঘিরে তামাক কোম্পানি বেশ কিছু কূটকৌশলের আশ্রয় নিয়েছে। সেটা যদি একটু মোটা দাগে দেখি আমরা, তাহলে আমরা দেখব যে তারা লবিং করেছে। তা আমরা দেখেছি গত 25শে মার্চ বাংলাদেশ সিগারেট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এনবিআর এ প্রাক বাজেট সভায় অংশগ্রহণ করেছে এবং বিসিএম এর আন্ডারে এই প্রাক বাজেট সভায় অংশগ্রহণ করে বিএটি ব্যবস্থাপনা পরিচালক তার বক্তব্যে বলেছে যে এই অর্থবছর যাতে নতুন করে কর আরোপ না করা, সেটা সুপারিশ করেছে। আমরা দেখেছি যে বিএটিবি নানাভাবে বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের উচ্চ পর্যায়ের ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিয়ে এই সমস্ত বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো এনবিআর এ যে প্রাক বাজেট সভায় অংশগ্রহণ করেছে। যেমন আমরা দেখেছি এফবিসিসিআই, এমসিসিআই, এফআইসিসিআই যেটাকে ফিকি বলে অনেকে চেনেন, তারা প্রাক বাজেট সভায় অংশগ্রহণ করেছে এনবিআর এ, এবং তাদের ওয়ান অফ দ্য মেইন দাবি একটা ছিল যে কর্পোরেট কর হার যাতে কমানো হয়। এটা ডিএটিও বহুদিন ধরে দাবি জানিয়ে আসছে এবং এই সমস্ত ছায়া ব্যবসায়িক সংগঠনের মাধ্যমেও তারা এনবিআর এ এই দাবি পেশ করেছে, আমরা দেখেছি। এনবিআর চেয়ারম্যানকে বিড়ি মালিক সমিতি, রংপুরের বিড়ি মালিক সমিতি 7 দফা প্রস্তাব দিয়েছে রংপুরে গত 6 মার্চ যে প্রাক বাজেট সভা হয় সেখানে, এবং সেখানে মেইন দাবি ছিল বিড়ির উপর শুল্ক যেটা আছে সেটা যেন হ্রাস করা হয়। এছাড়া অন্যান্য প্রস্তাব তারা দিয়েছে। ফ্রন্ট গ্রুপ ব্যবহার করতে আমরা দেখেছি এই বাজেটের আগে। গত 1 মে আমরা দেখেছি বিড়ি শ্রমিক ফেডারেশনের ব্যানারে মানববন্ধন এবং সংবাদ সম্মেলন করতে, আপনারা ছবি দেখতে পাচ্ছেন, এবং সেখানে মূল দাবি ছিল বিড়ির উপর যে শুল্ক আছে সেটা যাতে কমানো হয়। গত 1 মে, গত 6 দিন তারা সংবাদ সম্মেলন করেছে, মানববন্ধন করেছে।
আমরা ফ্রন্ট গ্রুপ ব্যবহার করা আরেকটা নমুনা দেখেছি এবারে বাজেটের আগে, যেটা এর আগে দেখা যায়নি। মে দিবসে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমরা পোস্টারিং করে বাজেটকে কেন্দ্র করে, এবং সেখানে একটা আপনারা বাম দিকে যদি দেখেন, তারা তাদের দাবির মধ্যে একটা দাবিও করে যে এনটি টোবাকো, মিডিয়া অ্যালায়েন্স, আত্মা, নিপাত যাক। সুতরাং এইটা একভাবে আমাদেরকে মানে আত্মাকে নিপাত যাওয়ার কথা বলছে, কিন্তু এটার একটা পজিটিভ দিকও হচ্ছে এরকম যে আত্মা যে ভালো কাজ করছে বা যে কর বৃদ্ধির দাবি জানাচ্ছে, সেটা জানালে যে আসলে মানুষের মধ্যে ব্যবহার কমবে, সেটা সত্য দেখেই তামাক কোম্পানি এটাতে রিয়াক্ট করছে। আমরা প্রায়ই বলে থাকি যে তামাক নিয়ন্ত্রণে কোন পদক্ষেপটা সবচেয়ে কার্যকর, এটা বোঝার জন্য সহজ উপায় হচ্ছে যে পদক্ষেপটা বাস্তবায়ন করতে গেলে ইন্ডাস্ট্রি পক্ষ থেকে সবচেয়ে বেশি বাধা আসে, বুঝতে হবে সেটাই হচ্ছে তামাক নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে শক্তিশালী বা সুতরাং আত্মা যা করছে যে এটা যে ভালো কাজ এবং এটা যে সঠিক পদক্ষেপ নেওয়ার কথা আত্মা বলছে, এই পোস্টার থেকে সেটাও আমরা মেসেজ হিসেবে পেতে পারি। মিডিয়া ক্যাম্পেইন করতে আমরা দেখেছি লাইক মাইন্ডেড যারা ইকোনমিক অ্যানালিস্ট, তাদের দিয়ে বড় বড় পত্রিকায় কলাম লেখানো হচ্ছে। এখানে বাম দিকে মামুন রশিদ নামে একজনের কলাম আপনারা দেখছেন। প্রাইস হাউস ওয়াটার কুপার্স এর উনি ম্যানেজিং পার্টনার বাংলাদেশের, আর প্রাইস হাউস ওয়াটার কুপার্স, যেটা সংক্ষেপে পিডব্লিউসি বলা হয়, তারা গত 10 বছর ধরে বিএটির এক্সটার্নাল অডিটর হিসেবে কাজ করছে। উনি বাংলাদেশের ম্যানেজিং পার্টনার। উনি এই কলাম লিখেছেন, কর বাড়ানো হচ্ছে, তামাক পণ্যের করের আওতা বাড়ানো জরুরি। এই হেডলাইন দেওয়া হলো। ভিতরে যেটা উনি বলার চেষ্টা করেছে, তামাক পণ্যের কর বাড়ানো হলে ইলিসিট ট্রেড বা অবৈধ বাণিজ্যে বেড়ে যাবে ইত্যাদি। এই ভয় দেখেই আসলে এনবিআর কে চাপে রাখা হয় যে যাতে তামাক পণ্যের উপর কর বাজেটে না বাড়ানো হয়। আমরা দেখেছি গত 3 মার্চ আর টিভিতে দেশীয় শিল্প এবং শ্রমিক অধিকার এই বিষয়ে বিড়ি শ্রমিকদের আমরা উদাহরণ হিসেবে বলছি, কোনোভাবেই কোনো মিডিয়া হাউসকে আমরা দোষারোপ করছি না, এটা এক্সাম্পল হিসেবে বলছি। এবং সেই গোল টেবিল বৈঠকে শিরিন শারমিন চৌধুরী, শিল্পমন্ত্রী সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিল। সেখানে বিএটির ম্যানেজিং ডিরেক্টর উপস্থিত ছিল এবং এই পুরো আলোচনার ফোকাসই ছিল সিগারেটে যাতে যদি কর বাড়ানো হয় তাহলে আপনার অবৈধ বাণিজ্য, অবৈধ সিগারেট বাড়বে ইত্যাদি ইত্যাদি বিষয়ে আলোচনাটা ছিল। আমরা ওই একই পত্রিকায় সমকাল প্রচার অভিযানের ব্যানারে দেখেছি ধারাবাহিকভাবে সিগারেটের অবৈধ বাণিজ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করতে। আপনার হেডলাইন গুলো দেখে বুঝতে পারছেন, সিগারেটের নকল স্ট্যাম্প ব্যান্ডর বন্ধের দাবি, সিগারেটের রাজস্ব ফাঁকি ঠেকানো যাচ্ছে না, সিগারেটের কর ফাঁকি বন্ধের দরকার কঠোর নীতি ইত্যাদি আমরা রিপোর্ট দেখেছি। আরো অবাক একটা কাণ্ড আমরা দেখেছি, গত 22শে জুন ওই একই পত্রিকার প্রথম পাতায় প্রায় অর্ধ পাতা জুড়ে একটা বিজ্ঞাপন ছাপা হয়েছে, যেখানে দুজনের কোটেশন ব্যবহার করা হয়েছে। একজন হচ্ছে ঢাকা চেম্বারের সভাপতি এবং আরেকজন হচ্ছে বিএটির এমডি, তার কোটেশন ছাপা হয়েছে। সেই কোটেশনে বিএটির এমডি বলছে যে নকল প্রতিরোধে সংশ্লিষ্ট সব বিভাগকে একসাথে করতে হবে এবং তার দাবি জানাচ্ছে যে একটা আন্তঃমন্ত্রণালয় কমিটি যাতে করা হয়, সেটা ওনারা এই পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বলেছেন। আমরা আর একটা নতুন গ্রুপকে দেখেছি এবারে বাজেটের আগে, সেটা নাম হচ্ছে লোকালি ওন্ড সিগারেট ম্যানুফ্যাকচারার্স সমিতি। তারা বলছে যে তারা দেশীয় যে সমস্ত তামাক কোম্পানিগুলো সিগারেট বানায় তাদের অ্যাসোসিয়েশন, এটা গত 20শে জুন তারা সংবাদ সম্মেলন করেছে এবং এই সংবাদ সম্মেলনে সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, যিনি হক টোবাকোর স্বত্বাধিকারী অর্থাৎ মালিক, উনি উপস্থিত ছিলেন এবং ওনারা দাবি জানাচ্ছেন বাজেটে নিম্ন স্তরের বিদেশি সিগারেটের দাম বাড়ানোর জন্য। এটা একটা আরেকটা নতুন বিষয়, অর্থাৎ আগের বাজেটে যেমন নিম্ন স্তরের সিগারেটের 2 রকম দাম ছিল, একটা হচ্ছে যারা ডোমেস্টিক প্রডিউসার তাদের জন্য, আর একটা যারা মাল্টিন্যাশনাল প্রডিউসার তাদের জন্য। এই গ্রুপ ওই দাবি জানাচ্ছে এবং ওনারা বলছেন যেন নিম্ন স্তরের সিগারেটের, দেশি সিগারেটের যা দাম তার চেয়ে অন্তত 1 টাকা বেশি দাম রাখা হয় যেগুলো বিদেশি কোম্পানি সিগারেট প্রডিউস করছে।
এবং এই একই সংগঠন তারা টিভিতে গত 21শে জুন আমরা দেখছি স্ক্রল প্রচার করেছে যে সিগারেটকে রুগ্ন শিল্প দাবি করে। ওনারা এক এক সময় এক এক কথা বলেন, কখনো কখনো বলেন সিগারেট ডিম পাড়া হাঁস, এটাকে একবারে মেরে ফেলা যাবে না, অনেক রাজস্ব দেয়, প্রায় 30,000 কোটি টাকা। আবার কখনো কখনো ওনারা ব্যবসায়িক স্বার্থে আবার বলছেন যে সিগারেট রুগ্ন দেশীয় শিল্প, এটা বাঁচাতে প্রধানমন্ত্রীর সহায়তা ওনারা চেয়েছেন এবং দেশীয় মালিক সিগারেট প্রস্তুতকারক সমিতির পক্ষ থেকে এই বিজ্ঞাপনগুলো আমরা প্রচার হতে দেখেছি। সিএসআর কার্যক্রমটা এই বাজেটের আগে একটু ওনারা ফলো করে প্রচার করে, তার দুটো এক্সাম্পল এখানে আছে। আপনারা দেখছেন যে পরিবেশ দিবস উপলক্ষে 5 লক্ষ চারা বিতরণের ঘোষণা দিয়েছেন এই বনায়ন কর্মসূচি, যেটা বিএটির। এবং একই সাথে দীপ্ত যে চিটাগং হিলটেক্সে 15,000 মানুষের মধ্যে সোলার পাওয়ার দিয়েছে, সেগুলো ওনারা ফুটায় তোলে বেশি বেশি, যাতে নীতি নির্ধারকদের সহানুভূতি আদায় করা যায় এবং বাজেটে যাতে তাদের উপরে তামাক দাম এবং কর বৃদ্ধির চাপটা কম আসে, সেগুলো আমরা এবারে বাজেটের আগে দেখেছি। এই দিয়ে আমি শেষ করছি। এই আলোচনাটা করার উদ্দেশ্য হচ্ছে এই ছিল যে আমরা ঘটনা থেকে সবসময় শিক্ষা নিই ভবিষ্যতের জন্য। আমরা যেহেতু আইন সংশোধন নিয়ে ভবিষ্যতে কাজ করতে যাচ্ছি, এক্ষেত্রেও একই ধরনের বাধা, একই ধরনের প্লয় ইন্ডাস্ট্রি পক্ষ থেকে আসতে পারে। আমরা একটু সচেতন থাকবো, চোখ খোলা রাখবো, এটুকু বলেই আমি শেষ করছি। ওভার টু ইউ নাদিরা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাহরিয়ার। আমরা কি এইটার উপরে আলোকপাত করব নাকি আমরা আমাদের আলোচিত মানে আজকে উপস্থিত গেস্টদের বক্তব্য শুনবো? জহির ভাই কি এসছেন? শাহরিয়ার, জহির ভাই কি না দেখতে পাচ্ছেন অবশ্য। তাহলে আমরা শাহরিয়ার, আমরা কি এইটার উপরে মূল আলোচনা কিছু কথা শুনবো, তারপর জহির ভাইদের কথায় চলে যাব? নাদিরা আপা, এখন একটু আলোচনাটা সেরে তারপর আমরা বক্তব্য শুনবো। সেইটাই আমি বলছি। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আমরা আমাদের সহযোদ্ধা ভাই বোনেরা, আমরা এতক্ষণ আত্মার তরফ থেকে এবং প্রজ্ঞার তরফ থেকে আমরা আমাদের আত্মার কার্যক্রম শুনলাম এবং বাজেটের উপরে আমাদের আসলে প্রজ্ঞা এবং আত্মার তরফ থেকে কি কি মানে কার্যক্রম নেওয়া হয়েছে, একই সাথে সরকারের অবস্থানের কি পরিস্থিতি সেটা আমরা জানলাম এবং আমরা প্রজ্ঞার তরফ থেকে এবং আত্মার তরফ থেকে কি ধরনের প্রস্তাবনাগুলো দিয়েছি এবং তার পরিপ্রেক্ষিতে সরকারের অবস্থানটা কি সেটা পরিষ্কার হওয়ার পরে আমাদের কি কি করণীয় সে বিষয়ে একটা চমৎকার একটা আমরা আলোচনা পেয়েছি। আপনাদের তরফ থেকে এই কি কি করা যেতে পারে এই জায়গাগুলোতে সরকারকে নক করার ক্ষেত্রে এবং তামাক কোম্পানির কূটকৌশলের ক্ষেত্রে আপনাদের কি কি আছে, আপনাদের সামনের সময়গুলোতে আপনারা কি ধরনের কাজ করবেন বা করা উচিত, এই বিষয়ে আপনারা মুক্ত আলোচনা পর্বে আপনারা কথা বলতে পারেন। মিজান ভাই একটু যদি। জি হ্যাঁ, ধন্যবাদ শাহরিয়ার ভাই। শোনা যাচ্ছে আমার কথা? শোনা যাচ্ছে মিজান ভাই, আপনি। আচ্ছা, ধন্যবাদ। আসলে আমি দ্বিতীয়বার সুযোগ দেওয়ার জন্য সবাইকে মানে আমার পক্ষ থেকে ধন্যবাদ। তো আমি এই ব্যাপারে একটু কথা বলে মুক্ত আলোচনায় চলে যাচ্ছি। আমাদের আলোচনায় যারা অংশগ্রহণ করবেন একটু সময়টার দিকে খেয়াল রাখতে হবে যে আমাকে সময় দেওয়া হচ্ছে 30 মিনিট। এই 30 মিনিটের মধ্যে আমাদের মুক্ত আলোচনাটা শেষ করতে হবে। তো আসলে যারা মুক্ত আলোচনায় অংশগ্রহণ করবেন তাদেরকে বলার কিছু নাই, কারণ তারা যে প্রতিফলন দিয়েছেন বা যে কার্যক্রম তুলে ধরেছেন গত 4 মাসে, আসলে তারা আমার চেয়েও বেশি ভালো জানেন যে আসলে কি করণীয়। আমি শুধু মোতাদাগে 2টা কথা বলবো। এক হচ্ছে বাজেট পাস হয়ে যাচ্ছে আগামী 30শে জুন। তো বাজেট নিয়ে যে আমাদের দাবি দেওয়া মানে ব্যক্তিগত অভিমত যে খুব বেশি যে প্রতিফলন হবে এই 4-5-6 দিনে আমাদের রিপোর্টিং এ, এটা আশা করাটা ঠিক হবে না। আর আরেকটা বিষয় হলো যে আইনের যে সংশোধন, এটার বিষয়ে যে আমাদের দাবি দেওয়া, এটার দিকে আমাদেরও একটা ফোকাস থাকবে। তো বাজেটের জায়গাটাতে আমি মনে করি যে কেন আমাদের প্রস্তাবগুলো বাস্তবায়ন হচ্ছে না, আসলে আমাদের ওই জায়গাতেই
হিট করা এখন দরকার, যে আসলে কেন হচ্ছে না। দরকার আমাদের দাবি চাই, দাবি পূরণ করতে হবে, এটা না আসলে কেন হচ্ছে না এখন আমাদের ওই জায়গায় যেতে হবে। কারণ বারবার প্রতি বছরই দেখছি আমরা প্রস্তাব দিচ্ছি কিন্তু খুব বেশি এটাকে সরকার কার্যকর করতেছে না। তো কেন হচ্ছে না, আমার মনে হয় যে আমার ব্যক্তিগত অভিমত ওই জায়গাতেই আমরা এখন ওয়াচডগের মতো খোঁজাখুঁজি করলে ওই জায়গাটা বের করে নিয়ে আসতে পারলে মনে হয় তাহলে ভালো হবে। আর আইনের বিষয় তো আমাদের 6টা দাবি শাহরিয়ার ভাই তুলেই ধরছেন যে আমাদের কি কি প্রস্তাব। তো আমি মনে হয় যে এবার সরাসরি আলোচনা চলে যেতে চাই। সেটা হচ্ছে যে যেই আলোচনা করবেন নাম এবং পরিচয় দিয়ে খুব সংক্ষিপ্তভাবে এবং রিপিটেশন যাতে না হয়, একজন যেটা বলে গেছে ওইটা যাতে পুনরায় না হয়, তাহলে আমাদের আলোচনাটা মানে খুব নির্দিষ্ট সময় শেষ করতে খুব সুবিধা হবে। তা আমি যেহেতু অনলাইনে হচ্ছে বিষয়টা, তো আমি তো সবাইকে একসঙ্গে দেখতে পাচ্ছি না, সবাই যে বলবেন সে ফ্লোর নিয়ে হয়তো নাম পরিচয় দিয়ে বলতে পারেন। আমি উন্মুক্ত আলোচনার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি, যে যে অংশগ্রহণ করতে আগ্রহী তার নাম পরিচয় দিয়ে অংশগ্রহণ করেন এবং তার মতামতটা প্লেস করেন। ধন্যবাদ। হ্যালো, জি জি মিজান ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হামিদ বলেন। ভাই আমি সংক্ষিপ্ত করে বলতে চাই, খুব ভালো লাগছে যে সবার সঙ্গে দেখা হলো। সেটা হলো যে এই একটা প্রোগ্রাম, যে তারা নতুন একটা গ্রুপ, তারা যে তৎপরতা চালাচ্ছে, সেই গ্রুপে যে আমার আসন কুড়িগ্রাম 2 আসনে যে সংসদ সদস্য আছেন আমি এটা জানতাম না, কিন্তু কোনোভাবে হোক আমাকে দাওয়াত করা হয়েছিল এবং বলা হয়েছিল যে এই প্রোগ্রামে অংশ নিলে মোটা অঙ্কের একটা সম্মানী দেওয়া হবে এবং এরপর থেকে এর কার্যক্রম অনেক বেশি হবে এবং সবগুলোতে আপনাকে রাখা হবে। তো আমি সাথে সাথে আমি সেটি যে পক্ষ থেকে প্রস্তাবটা এসেছিল আমি সাথে সাথে সেটাকে রিজেক্ট করে দিয়ে বলেছি যে না, এটা আমার এথিক্সে পড়ে না, আমি এনটি টোবাকো মিডিয়া অ্যালায়েন্সের সদস্য এবং আমি সবসময় এটার বিরুদ্ধেই কাজ করি, শুধু সাংবাদিক হিসেবে নয় ব্যক্তি হিসেবে। তো সেখানে ব্রিফিং হয়েছে এবং অনুষ্ঠানও হয়েছে, সেটা আমি দেখতে পারলাম। আরেকটি বিষয় আমি বলি, এইবার আমি কিন্তু ব্যক্তিগতভাবে বলি নিউজ করার পাশাপাশি কিন্তু এই অ্যাক্টিভিটিস গুলো কিন্তু করার চেষ্টা করি, আমাদের এটাও চালাতে হবে। আরেকটা বিষয় বলি, বাজেটের পরের দিন আমাদের সিপিডি একটা প্রেস ব্রিফিং করেছিল হোটেল লেকশোরে। সেই লেকশোর হোটেলে ওরা যখন বক্তব্য দেয় ডক্টর ফাহমিদা, উনি তখন বলতেছিলেন যে এক পর্যায়ে যে সিগারেটের যে কর নির্ধারণ করা হয়েছে এটা খুবই ভালো, এটা আমরা খুশি বলেছিলেন। কিন্তু আমি কিন্তু ওই ওখানে অনেক সাংবাদিক ছিলেন, আমি আমার প্রশ্ন যখন উত্তর হয় তখন কিন্তু আমি এটা বলেছিলাম যে আপনারা এটাকে খুবই ভালো বললেন কি কারণে। কারণ আমরা জানি যে সিগারেটের যারা এন্টি টোবাকো যারা কাজ করে তারা দেখি যে ওটা বলার পরে যে কি প্রবলেমটা বললাম তখন উনি বললো না এটা বলে ফেলছে ঠিক আছে, কিন্তু আমাদের লেখার মধ্যে এই বিষয়গুলো আছে। তো এই বিষয়গুলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা চ্যানেল আই এর সরাসরি প্রচারণা অনুষ্ঠানে যদি এত বড় একটা সংস্থা এইভাবে করে বাজেটে, তো এটা কিন্তু আমাদের একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এন্টি টোবাকো নিয়ে কাজ করি। তো আমরা চেষ্টা থাকবে নিউজ করব, পাশাপাশি আমরা অ্যাক্টিভিস্ট তো হয়ে গেছি, এটা আর বলার কিছু নাই, আমরা সেই কাজটাও চালিয়ে যাবো। ধন্যবাদ। ধন্যবাদ মামুন আপনাকে। আসলে খুব গুরুত্বপূর্ণ আপনি একটা তথ্য দিয়েছেন যে নতুন গ্রুপ তারাও মিডিয়াকে নিয়ন্ত্রণে আনার জন্য তারাও চেষ্টা করতেছে, এটা আসলে আমাদের জানা ছিল না, আপনার মাধ্যমে জানতে পারলাম। তো আমি পরবর্তী অংশগ্রহণকারী বাইজিৎ জিটিভি, ও আমি বাইজিৎ ভাইকে বলবো যে নেওয়ার জন্য। তো আমরা একটু কংক্রিট প্রস্তাব চাচ্ছি যে আসলে আইন সংশোধন এবং বাজেটকে সামনে রেখে আমাদের নিজ নিজ জায়গা থেকে কি পরামর্শ এবং করণীয় আছে সেটা যদি তুলে ধরেন তাহলে হয়তো আরেকটু গোছানো ভালো হবে। ধন্যবাদ। বাইজিৎ আছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? জি জি বাইজিৎ বলেন। হ্যাঁ, মূলত প্রতি বছরই আমরা এই বিষয়টা নিয়ে বাজেটের আগে বেশ উদ্গ্রীব থাকি, সবাই নিউজ করি, যথেষ্ট নিউজও হয়, কিন্তু আলটিমেটলি খুব একটা আমাদের প্রাপ্তি নাই, এক্ষেত্রে হয় না। তো এবং প্রধানমন্ত্রী একটা এক্ষেত্রে নির্দেশনা দেওয়া আছে 2041 সাল নাগাদ আমরা তামাক মুক্ত দেশ গড়বো। সেক্ষেত্রে তো প্রধানমন্ত্রী এত বড় নির্দেশনা দেওয়ার পরেও কেন হচ্ছে না, ঠিক আছে, অগ্রগতি কতটুকু, এবং বারবার যে এই যে ওয়েতে মূলত তামাক মুক্ত হবে সে প্রত্যেকটা পদক্ষেপে আমরা কতটুকু অগ্রগতি হয়েছি, এবং প্রধানমন্ত্রীকে অবহিত করার জন্য সরাসরি বা ব্যতিক্রমী কোনো ওয়ে আছে কিনা যেটা নিয়ে আমরা
করতে পারি, কারণ সাধারণত এই নিউজগুলোর প্রভাব বা এনবিআর এ আমরা যে বিষয়গুলি নিয়ে কথা বলি বা আপনারা যে সেখানে যে প্রস্তাবনাগুলো দেন প্রতি বছর একইভাবে দেওয়া হচ্ছে, কিন্তু আলটিমেটলি রেজাল্টটা কতটুকু হচ্ছে ফলাফল খুব একটা বোধহয় ভালো না অতটা। এবছরও তার ব্যতিক্রমী হয়নি। তো প্রধানমন্ত্রীর নজরে আনার জন্য বিশেষ কোনো পদক্ষেপ নেওয়া যায় কিনা, এটা আমার একটা প্রস্তাবনা। ধন্যবাদ। সরি, ধন্যবাদ বাইজিত আপনাকে। আমাদের যে সবচেয়ে বড় হচ্ছে হাতিয়ার হচ্ছে আমাদের লেখনী। আসলে বিকল্প যত ওই বলি, একমাত্র লেখনীর মাধ্যমেই সে দৃষ্টি আকর্ষণ করতে হবে। এছাড়া আমাদের মিডিয়া কর্মী হিসেবে মনে হয় যে আমরা আর এর চেয়ে বেশি মানে ভিন্ন কোনো ফর্মুলায় মনে হয় যাওয়া আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। তো ধন্যবাদ বাইজিত। এরপরে আমি যে আসবেন একটু প্লিজ নাম পরিচয় দিয়ে আলোচনা অংশ নিতে পারেন। আর যারা আলোচনা অংশ নিবেন তারা আপনারা মেসেজও করতে পারেন মেসেঞ্জার গ্রুপে। আমি দেখতেছি এবার টিবিসির হ্যালো, হ্যাঁ হামিদ সরকার ভাই। জি, আসসালামু আলাইকুম। জি শুনতে পাচ্ছেন? জি জি হামিদ ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি জাস্ট কংক্রিট একটা আমার সাজেশনটা যেটা সেটা হলো, আমরা তো লিখে যাচ্ছি, কিন্তু এই ক্ষেত্রে আমার একটা সাজেশন, সেটা বাংলাদেশে অনেক থিঙ্ক ট্যাঙ্ক আছেন যারা কালো টাকা নিয়ে কথা বলেন, তারপরে আমাদের বিভিন্ন ধরনের ট্যাক্সের বিষয় নিয়ে কথা বলেন। তাদের ব্যাপারে মানে তাদেরকে সোচ্চার করার জন্য আমাদেরকে মনে হয় একটু জোরালো ভূমিকা রাখা উচিত, যে তারাও যেন এই তামাক বিরোধী বা তামাকের উপরে কর আরোপ, তামাককে আস্তে আস্তে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার ব্যাপারে যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাতে যেন তারাও যেন আমাদের সাথে কাজ করতে পারে, সেই বিষয়ে আমি আসলে এই জিনিসটা। ধন্যবাদ। ধন্যবাদ হামিদ সরকার ভাই, খুব সুন্দর আপনি পরামর্শ দিয়েছেন। আমরা এবার নেক্সট বক্তা ঝর্ণা রায়। ঝর্ণা রায় আপনার কাছ থেকে যাবো, তার কাছ থেকে কিছু মতামত আশা করি পাবো। ঝর্ণা রায় আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো মিজান ভাই, ঝর্ণা শুনতে রায়, পাচ্ছি। মিজান ভাই, জি হ্যালো জি প্লিজ প্লিজ, হ্যাঁ বলেন। ভাই, যেটা হয়েছে কি, আমি মানে আমার এখন ফোন থেকে আমি জুমে মানে কি বলে, ফোন থেকে জুমে আমি যুক্ত হয়েছি। আমার হেডফোনটা মনে হয় কিছুক্ষণ আগে আমার পিচ্ছি ছিঁড়ে ফেলছে, যার কারণে আমি আসছি না বলতে। হ্যাঁ, আর আমি বাজেট নিয়ে খুব বেশি কাজ করতে পারিনি, কারণ হচ্ছে নতুন হাউস তো, এখানে আগে থেকে ইকোনমিক বিটের বা তামাক ইস্যুতে কাজ করারও লোকজন এখানে আছে এবং করে থাকেন। জোসনা আপা বেশ কিছু রিপোর্ট করেছেন। তো এবার যেটা হচ্ছে কি, মানে আমরা মনে হয় কয়েকটা বিষয় থেকে পিছিয়ে গেছি। সেটা হচ্ছে আমরা আগে যে কাজগুলো করতাম প্যাকেজিং এর ক্ষেত্রে, তারপরে হচ্ছে ট্যাক্স তো আছি, ভ্যাট আছি। তো আগের ইস্যুগুলো মনে হয় এই এখনকার রিপোর্টের সঙ্গে আগের ইস্যুগুলো মনে হয় তুলে আনতে পারি বা আনা উচিত। আর হচ্ছে আমি খুব বেশি কিছু বলবো না, কারণ আমি অনেকদিন থেকে কাজ করতে পারিনি, নানা কারণে আমি ছুটিতে ছিলাম। তারপরে হচ্ছে যেহেতু নতুন হাউস, তো আমি চেষ্টা করছি এবং আমি যুক্ত হয়ে কাজ করতে চাই। আমি কিছু কাজ করবো এবং সেই প্ল্যানগুলো আমি তোকে জানিয়ে দিব। মিজান ভাই ধন্যবাদ। জনাবা খুব সুন্দর বলছেন। না ঠিক আছে, আসলে আমাদের তো ইস্যু শেষ নাই, এইটার ক্ষেত্রে তো নানা ইস্যু আছে। তো আমরা হয়তো আপনি প্রেজেন্টেশনে দেখেছেন যে আমরা দুইটা ইস্যুকে এর মধ্যে বিশেষ করে আইন নিয়ে আমার ইচ্ছা কাজ করার, এবং আমি এই জিনিসটা খুবই আগ্রহ প্রকাশ করছি। আপনি একবার বলেছেন এবং লিটন ভাইও সামান্য অল্প কথার মধ্যে বলেছিলেন, যতটুকু বক্তব্য দিয়েছেন। আমি খুবই ইন্টারেস্টেড এবং আমি এই বাজেটের সময়টাতে আইনটাকেও তুলে ধরতে চাই, কারণ মানুষ মানে ব্যাকগ্রাউন্ডটাও জানা উচিত, কি আছে, কি করছি, কি না করছি, জিনিসগুলো একসঙ্গে তুলে ধরলে আমার মনে হয় এটা কাজে দেবে। ধন্যবাদ আপনাকে। তো আমি এই মুহূর্তে ফরহাদ হোসেন ভাই টিবিএস, আমি তাকে বলছি একটু আপনার মতামতটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ মিজান ভাই। আমি আসলে মিটিং এ জয়েন করার আগে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছিলাম, যে কারণে দেরি হয়ে গেছে। মিজান ভাই, একটা বিষয় সেটা হচ্ছে যেই মাধ্যমটা থেকে সরকার প্রায় 10,000 কোটি টাকার উপরে রাজস্ব পায়, তো সেইটার এগেইনস্টে কাজ করা এটা কিন্তু আসলে কঠিন কাজ। এটা আমরা যত যেভাবেই বলি না কেন। আমি রিসেন্টলি একটা জিনিস খেয়াল করলাম, এটা আগে রিপোর্ট হয়েছে কিনা আমি ঠিক জানি না। সেটা হচ্ছে আপনার পরিসংখ্যান ব্যুরো যে আপনার মূল্যস্ফীতি ক্যালকুলেশন করে,
আপনারা কখনো দেখছেন কিনা, সেই মূল্যস্ফীতি ক্যালকুলেশনের ভিতরে কিন্তু আপনার এই তামাককেও যুক্ত করা হয়, যে কতটুকু তামাক কনজিউম করে একজন মানুষ, সেইটাও হিসাবও কিন্তু হয়। কিন্তু যেখানে প্রধানমন্ত্রী বলছেন যে 2040-এর ভিতর বাংলাদেশ তামাক মুক্ত হবে, তো সেইখানে আসলে এইটা ক্যালকুলেশন করাটা কতটা জরুরি, এইটা একটা বিষয় আছে। এরপর বাংলাদেশ ব্যাংকেও কিন্তু একটা সার্ভে হয়, সেখানেও দেখলাম যে ওখানে ওই তামাককেও ইনক্লুড করা আছে। তো এই বিষয়গুলো আমার মনে হয় যে একটু আনা দরকার, তাহলে মনে হয় যে অ্যাওয়ারনেস এর জায়গাটা আর একটু বাড়বে। থ্যাংক ইউ, আমার এইটাই বলার ছিল মিজান ভাই। ধন্যবাদ ফরাদ ভাই। আমি আপনার জ্ঞাতার্থে একটা কথা বলি, সেটা হচ্ছে আসলে মূল্যস্ফীতি যে পণ্যগুলোকে নিয়ে নির্ধারণ করা হয় সাধারণত অতি নিত্য প্রয়োজনীয় পণ্য। তো আমরা এটা নিয়ে অনেক আগেই দেখেছি যে 1951 সালে একটা আইন আছে কমোডিটি অ্যাক্ট নামে, সেখানে অতি নিত্য প্রয়োজনীয় যে পণ্য তালিকা তৈরি করা আছে সেখানে 2 নম্বরেই আছে এই তামাকের নাম। হ্যাঁ, 2 নম্বরে চালের পরে তামাক পণ্যের নাম আছে। তো এখন ওই আইনের বলে দেখা যাচ্ছে যে মূল্যস্ফীতি নির্ধারণ করার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকে সার্ভে করার ক্ষেত্রে তামাকের পণ্যটা অতিরিক্ত চলে আসতেছে। এটা আসলে ভয়াবহ কৌশল যে তারা এমন জায়গায় আইনটার মধ্যে ঢুকে রাখছে তামাকের নাম, চাইলেই বর্তমান অনেক আমাদের এই জায়গাটাতে কাজ করার সুযোগ আছে যে এই অতি নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে তামাকের নাম কেন আসবে, জিনিস কেন থাকবে, মানে এটা কোনো যৌক্তিক হতে পারে কেন থাকবে, যৌক্তিক হতে পারে না। এই জায়গাটাতে আমাদের কাজ করার একটা সুযোগ আছে। আপনি ভালো একটা পয়েন্ট। চলে যাব আমাদের পরবর্তী বক্তার কাছে বা যারা অংশগ্রহণ করছেন। আমি বলবো যে ডিবিসি নিউজ তাহসিন জেসির আপার কাছে যাব। আপা একটু বলেন আপনার মতামত প্লিজ। শোনা যাচ্ছে আমাকে? জি জি শুনতে পাচ্ছি। আপনার কথা সূত্র ধরেই আমি একটু বলতে চাই যে ব্রিটিশ আমেরিকান টোবাকোতে যে গভর্নমেন্টের যে পার্টনারশিপটা আছে, আমাদের এই বিষয়টা নিয়ে একটু কাজ করা প্রয়োজন। কারণ আমরা ট্যাক্সের কথা বলছি, কিন্তু আমরা কিন্তু আসলে আমাদের যে মূল যে জায়গাটা সেখানে আমরা কেউ হাত দিচ্ছি না। এটা নিয়ে আসলে আমাদের কথা বলা প্রয়োজন, লেখালেখি প্রয়োজন। এবং আমরা যখন গভর্নমেন্টের নীতি নির্ধারকদের সাথে আমরা বিভিন্ন প্রয়োজনে আমরা যখন দেখা করতে যাই, আমাদের আপনার পক্ষ থেকে বা অন্য কোনো সংগঠনের পক্ষ থেকে, আমাদেরকে কিন্তু সবার আগে এই জায়গাটা ফোকাস করা উচিত যে গভর্নমেন্ট তাদের পার্টনারশিপ থেকে আসলে কবে বের হয়ে আসবে বা তাদের এই ধরনের কোনো পরিকল্পনা রয়েছে কিনা। এটি একটি বিষয়। আর আরেকটি বিষয় আমি একটু আলোকপাত করতে চাই যে আমরা যে ই সিগারেট নিয়ে আমরা এর আগে আমরা বেশ কথাবার্তা বলেছিলাম, আমাদের ই সিগারেট নিয়ে একটু কাজ করা প্রয়োজন। কারণ ই সিগারেটও কিন্তু সমানভাবেই ক্ষতিকর, এবং এটা নিয়ে কোনো নীতিমালা না থাকার ফলে ই সিগারেটটা কিন্তু এখন হাতে হাতে চলে যাচ্ছে এবং এমনকি ফুটপাতেও বিক্রি হচ্ছে, এবং প্রচুর ই সিগারেটের দোকান গড়ে উঠেছে। তাদের এর আগে আমরা আপনার মাধ্যমে জেনেছিলাম যে তারা ফেসবুকে গ্রুপ খুলে এই ই সিগারেট বিক্রি করছে। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করা উচিত। ধন্যবাদ। ধন্যবাদ জেসিকা আপা। আসলে এটা খুবই ইম্পর্টেন্ট কথা বলছেন। আমরা যে আপনি যে জায়গাটা আইডেন্টিফাই করেছেন যে ব্রিটিশ আমেরিকান টোবাকো শেয়ারে গভর্নমেন্ট শেয়ার থাকবে কেন, আসলে আমি আমার বক্তব্যের শুরুতে এই রকমই একটা ইঙ্গিত দিছিলাম যে আসলে প্রস্তাব আমরা করতেছি, এটা বাস্তবায়ন করতে হবে। এটা যেহেতু সরকার নিচ্ছে না, তাহলে কেন নিচ্ছে না ওই জায়গাটুকুতে আমাদের হিট করতে হবে। তার মানে এইগুলোই হচ্ছে ওই জায়গা। যেমন এই যে ব্রিটিশ আমেরিকান টোবাকো শেয়ারে সরকার থাকতেছে, বাংলাদেশে এমন একটা আইন করে রাখছে, এফডিআর যারা নিয়ে আসবে, বিদেশি বিনিয়োগ যারা নিয়ে আসবে, এইখানে গভর্নমেন্টের একটা শেয়ার থাকবে, এরকম একটা আইন করে রাখছে সরকার। ওই আইনের বলে দেখা যাচ্ছে ব্রিটিশ আমেরিকান টোবাকো বহুজাতিক কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করছে, অটোমেটিক গভর্নমেন্ট এখানে পার্ট হয়ে যাচ্ছে। তো এই যে আইনের পরিবর্তন, এই যে কমোডিটি অ্যাক্টের আইনের পরিবর্তন, এই আইনের পরিবর্তন, এই জায়গাগুলোতে এখন আমাদের একটু সিরিয়াসলি কাজ করা দরকার। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর একটা বিষয় নিয়ে আসছেন। আমি এরপরে এখনো পর্যন্ত কেউ মেসেজ দেন নাই, তো আমি বলবো যে যদি কেউ বলার আগ্রহ থাকে আপনি আপনাদের ফ্লোর নিয়ে বলতে পারেন। আখতারুজ্জামান ভাই। আচ্ছা, আখতারুজ্জামান ভাই প্লিজ আপনি আপনার বক্তব্য বলতে পারেন, দিতে পারেন প্লিজ। মিজান ভাই ধন্যবাদ। জি জি প্লিজ। এখানে অনেক গুরুত্বপূর্ণ মতামত আসছে। আমি একটা বিষয় বলতে চাই। আমার বাড়ি হলো কুড়িগ্রাম। আমি
তামাকের যে ভয়াল থাবা, এটা আমার ছোটতে দেখার অভিজ্ঞতা আছে, সেই থেকেই বলছি। আমরা বিড়ির দাম কমানোর বিষয়ে কথা বলতেছি, যে কেন বিড়ির দাম এখনো 1 টাকার নিচে। এটার মূল উৎস হলো আমরা আমাদের উত্তরবঙ্গে এখনো বেশ কিছু জেলায় তামাকের ব্যাপক চাষ হচ্ছে, এবং তামাক অর্থাৎ বিড়ি কোম্পানিগুলো বিশেষভাবে তাদেরকে অর্থায়ন করে এই তামাক চাষটা করাই নিচ্ছে কৃষকদের মাধ্যমে। তো আমরা ওই জায়গাগুলোতে কাজ করতে পারি কিনা, বিশেষ করে তরুণদেরকে নিয়ে, যারা এটাতে এই চাষাবাদের পরিবর্তে অন্য কোনো চাষাবাদী জমিকে ব্যবহার করতে পারে। কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, আমার বাড়িতে এক সময় টন কার টন তামাক চাষ হইতো। আমি কিন্তু সেটা পরিবর্তন করতে পারছি, শুধু আমার বাড়ি না, আমার এলাকা থেকে আমি তামাককে বিতাড়িত করছি। সেকেন্ড আরেকটা আসছে, মানে আমার পরামর্শ, যে আমরা ন্যাশনালি কাজ করতেছি। অনেকেই হতাশা হয়েছে যে আমরা ভালো কাজ করতেছি না, আমাদের ভালো কিছু রিপোর্ট আসতেছে না, সরকার এটাকে ভালোভাবে দেখতেছে না, বা সরকারের যে দেখার গতিটা অনেক স্লো। কিন্তু আমি এই জায়গায় দ্বিমত পোষণ করব যে আমরা প্রতি বছর কিছু না কিছু আদায় করে নিতে পারছি, হোক না সেটা কম পরিমাণে, গতি কম, কিন্তু আমরা আদায় করে নিতে পারতেছি আমাদের লেখালেখির মাধ্যমে। আমরা যদি বিশ্ব সংস্থাগুলা, যারা আর কি তামাক বিরোধী বিশ্ব সংস্থা আছে, তাদের সঙ্গে আমরা যৌথভাবে কোনো কাজ করতে পারি কিনা, যার মাধ্যমে আমরা রাষ্ট্রের প্রধানকে বুঝাইতে পারবো যে এটা মানব জাতির জন্য একটা বিধ্বংসী পণ্য, এই পণ্যকে আমরা বর্জন করি। সরকারের পক্ষ থেকে যদি এই ধরনের কোনো নির্দেশনা আসে, তাহলে বরং সেটাই ভালো হবে। আর এটা ইন্টারন্যাশনালি কোনো সংস্থার মাধ্যমে এই কাজটা করা গেলে আমার কাছে মনে হয় যে প্রধানমন্ত্রী বিষয়গুলো ভালোভাবে নিতে পারবে। কারণ আমরা দেখি যে প্রধানমন্ত্রীর কাছে আমরা মেসেজ গুলো পৌঁছাই না দেওয়ার পিছনে আরেকটা কারণ হচ্ছে, আমরা যে রিপোর্ট গুলো প্রতিনিয়ত লেখি, আমার মনে হয় না যে প্রধানমন্ত্রীর আশেপাশে যে সংশ্লিষ্ট লোকগুলো আছে, তারা এই রিপোর্ট গুলো প্রধানমন্ত্রীর দপ্তরে বা প্রধানমন্ত্রীর টেবিলে পৌঁছাই দেয়। তারা হইতে পারে তাদের কোনো ইন্টেনশনালি কোনো কাজ থাকতে পারে, কিন্তু ইন্টারন্যাশনালি যখন এই কাজগুলো ফোকাসিং হবে, তখন প্রধানমন্ত্রী এটা দেখবে এবং সেই ব্যবস্থা নেবে। মিজান ভাই, ধন্যবাদ। খুবই চমৎকার আপনি একটা আইডিয়া দিয়েছেন। তো আমি মনে করি যে প্রজ্ঞার সেক্রেটারিয়েট আছে, আপনার সেক্রেটারিয়েট আছে, অবশ্যই আপনার এই প্রস্তাব পর্যালোচনা করবে। তো আমি সময় সংকুলন খুব চলে আসছে, তো আমি আর হয়তো 1-2 জনকে দিতে পারবো ফ্লোর। তো আমি এই পর্যায়ে ডলার মেহেদি 71 আপনাকে মানে আমন্ত্রণ জানাচ্ছি আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। বিজয় ভাই, আমি একটু বলতে চাই। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ মিজান ভাই, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু এই যে তামাক নিয়ে আমরা তো অনেক বছর থেকে কাজ করছি। আমাদের কিন্তু একটা আমরা জিনিস দেখছি যে সরকারের কিন্তু এখানে দ্বৈত আচরণ, অর্থাৎ মানে চুরি করতে যাবে, আবার মানে গৃহস্থকে বলবে যে তুমি সাবধান থাকো। বিষয়টা এরকম আমার কাছে মনে হয়েছে। আমরা যদি দেখি শুরু থেকে একদম ধরেন আমরা যে একদম প্রোডাক্টে, পণ্যতে যে আমরা কথা বলছি, আমরা যদি একদম রুট লেভেলে যাই, অর্থাৎ এই যে ভাই কি আমার আগে যিনি বললেন যে একদম যে তামাক চাষ যেখানে হয়, টোবাকো, যে তামাক চাষ কৃষকদের তারা নানাবিধ সহযোগিতা করে। আসলে কৃষক কেন যায়? কৃষক সবসময় একটা, শুধু তামাক না, যে কোনো পণ্য চাষের ক্ষেত্রে কিন্তু সে যদি তাদের পণ্যটা বিক্রির নিশ্চয়তাটা পায়, আমরা দেখবো যে সে কিন্তু সেদিকে ঝুঁকবে। এবং দেখবেন যে তামাক কোম্পানিগুলো কিন্তু সেটা কিনার দিয়ে খুব সফলতা এটা, তারা একদম মানে শুরু থেকে চাষের চারা থেকে তার আগে ঋণ, সার, নানাবিধ এবং পরামর্শ, নানাবিধ সহযোগিতা দিয়ে একজন কৃষককে রাজি করাচ্ছে যে তুমি চাষ করো, তোমারটা পণ্যটা আমি নিজে কিনে নেবো। আমরা যদি আবার খামার বাড়িতে যাই, যেখানে কৃষি অধিদপ্তর, সেখানেও আমরা দেখে থাকবো যে তামাক চাষের যে নিয়ন্ত্রণ আইন, অথবা তামাক চাষ আসলে তারা কোন দিকে ফেলবে, এটাকে বিষের মধ্যে ফেলবো না নেশার মধ্যে ফেলবো, না এটা একটা কৃষি পণ্যের মধ্যে ফেলবো, তারা কিন্তু এখনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে।
ওখান থেকে যদি আমরা যে তামাক চাষ কিন্তু হচ্ছে যেসব জায়গায় উপযোগী বা যেখানে সুযোগ পাচ্ছে, যেখানে কৃষি পণ্যের বাজারজাত বা কৃষি পণ্য বিক্রি করা কঠিন, সেই জায়গাগুলোতে মূলত আসলে এই চাষগুলো বেশি হয়। এরপর আপনি দেখেন কৃষি খামার বাড়ি থেকে আসছে, সেটা আমরা মেহেদী ভাই, আমরা আমাদের আলোচনার ফোকাসটা যদি বাজেট এবং আইনের দিকে রাখি তাহলে মনে হয় সংক্ষিপ্ত ভাবে সেটা আমাদের জন্য একটু ভালো হয় আর কি। আচ্ছা আচ্ছা, আমি আসছি ওখানে। তো এই জায়গাগুলো আসলে বিভিন্ন জায়গাগুলো একদম লাস্টের দিকে যখন আমরা আসছি, একদম সরাসরি আমি আপনার তো একদম আমরা পণ্যে চলে যাই, যে যখন আমরা বাজেট বা এই জায়গাগুলোতে যখন আমরা ক্লিক করছি বা নানাবিধ আমরা নিউজ তৈরি করছি, করছি, তখন কিন্তু আসলে সরকার আপনাকে যেটা বললাম দ্বৈত আচরণ বা দ্বৈত চরিত্রের কারণে হয়তো এখন এইটা কিভাবে হবে, এটা আমি প্রশ্ন রাখছি, আপনারা পরামর্শ দিবেন যে আসলে এখন এই জায়গাটা কিভাবে সহজ কিছু নিয়ম অনুসরণ, পয়েন্ট অনুসরণ করলে, নিউজ করলে যেটা আসলে কাজে আসবে, সেগুলো আমি একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। এই বিষয়ে আপনার অবশ্যই একটা পর্যালোচনা মতামত দেবে। আমি আর খুব বেশি কাউকে, অনেকে হাত তুলছেন, আসলে সবাইকে অ্যাকোমোডেশন করা খুব কঠিন হয়ে যাবে এই টাইমের মধ্যে। আমি সবুজ ভাইকে বলবো যে বাংলা ভিশনের আপনি আপনার মতামতটা একেবারে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনি দিবেন, কমপ্লিট। ধন্যবাদ মিজান ভাই। প্রথমে ধন্যবাদ জানাতে চাই শাহরিয়ার ভাইকে চমৎকার একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য, যদিও ফিজিক্যালি না হলেও আমাদেরকে ভার্চুয়ালি আপডেট করেছেন। আমার প্রশ্নটা হচ্ছে বিড়ি শিল্প নিয়ে। আমি আজকে সকালেই আমাদের একটা টিভিতে স্ক্রল যাচ্ছে, আমি দেখলাম যে বিড়ি শিল্পটা রুগ্ন হয়ে গেছে। এই রুগ্ন সিগারেট শিল্প, এই শিল্পটাকে বাঁচাতে হলে প্রধানমন্ত্রী যে ঘোষিত নীতিমালা রয়েছে বা নীতি সহায়তা, সেটা বাস্তবায়নের জন্য তারা দাবি জানিয়েছেন। আমি অফিসকে বলছিলাম যে এই নিউজটা বা এই স্ক্রলটা কেন যাচ্ছে। পরে আমি যেটা জানতে পারলাম যে এটা তারা পে করেছে, মানে অর্থ দিয়ে তারা এই স্ক্রলটা চালাচ্ছে। সেক্ষেত্রে আমি চাইলেও স্ক্রলটা সরাতে পারলাম না। আমার প্রশ্ন হচ্ছে, শাহরিয়ার ভাই যেটা বলছিলেন, তারা একের পর এক কূটকৌশল নিয়েই যাচ্ছে। এটাও কিন্তু একটা কূটকৌশলের পার্ট, যে কোনো কারণে হয়তো নিউজ দিতে পারছিল না, সেইভাবে নিউজটা যাচ্ছে না, তখন তারা মাস্ট হিসাবে বা এক ধরনের পেমেন্ট দিয়ে তারা নিউজ প্রচার করছে। তো এই ধরনের কাজ যাতে তারা করতে না পারে, বিড়ি শিল্প হোক, সিগারেট শিল্প হোক, যারা শিল্প বলছে বা শিল্প দাবি করছে, এদের ব্যাপারে আসলে আইনেও, এই আইনের কথা আমরা বলছি, আইনের সংশোধনীতেও এই ধরনের যদি কোনো সংশোধনী আনা যায়, সেটা রেজ করা দরকার। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আসলে এখানে আমার শেষ করতে হচ্ছে। তো আমি যে এটা শেষ করার আগে বেশ কিছু আমাদের গুরুত্বপূর্ণ আমাদের সদস্যরা পয়েন্ট দিয়েছেন, যেটা আপনার সেক্রেটারিয়েট অবশ্যই এটা এগুলো পর্যালোচনা করবে। তো আমাদের মাঝে এই মুক্ত আলোচনা, আমি এখানে যদি মনে হয় যে সবাই মোটামুটি চলে আসছে বক্তব্যে, আর অনেকে হাত তুলছেন, আসলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হচ্ছে। বাকিদের কথা অবশ্যই আমরা মনে করব যে হ্যাঁ, নানাভাবে আমরা সংগ্রহ করে নিব। তো আমি এই পর্যায়ে আমরা একটু সিনিয়রদের কাছে যেতে চাচ্ছি, যে এই যে মুক্ত আলোচনা হলো, আত্মার সদস্য যারা, তারা বিভিন্ন পয়েন্ট নিয়ে আসছেন। আমি এই পর্যায়ে একটু বক্তব্য রাখার বা এটার উপর একটু পর্যালোচনা করার জন্য গণমাধ্যমের কর্মীদের কি করণীয় আছে, তাদের কি অগ্রাধিকার দেওয়া উচিত, এই বিষয়ে আমি জানতে চাবো আমাদের এনটিভির হেড অফ নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স জহিরুল আলম ভাইয়ের কাছে। শুরুতে জহিরুল আলম ভাইকে আমি আমার পক্ষ থেকে একটু ধন্যবাদ, যে দীর্ঘদিন পর জহিরুল আলম ভাইকে আমরা পাচ্ছি। নানা কারণে একটু দূরত্বই হয়ে গেছিল আমাদের মাঝে, তো আশা করি সেই গ্যাপটা এটার মধ্যে দিয়ে পূরণ হবে। তো জহির ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি জহির ভাই, জি। ধন্যবাদ। দীর্ঘ আলোচনা, আই ওয়াজ অ্যাবাউট টু লিভ, থ্যাংক ইউ আমাকে সুযোগ দেওয়ার জন্য। 1.5 ঘন্টা আমি অপেক্ষা করে শুনেছি আপনাদের কথা। তো আসলে আপনারা সবাই অ্যাক্টিভিস্ট, গুড ক্যাম্পেইনার, শুধু প্রফেশন না, আপনারা সবাই মনে প্রাণে বিশ্বাস করেন এবং আত্মার কর্মকাণ্ডে সেটার প্রতিফলন আমরা সবসময় দেখেছি। তো আজকের আলোচনাতেও আমি বেশ কিছু গঠনমূলক বিষয় উঠে এসেছে, বিশেষ করে বাজেটকে সামনে রেখে যে আলোচনাটি হয়েছে সেটি নিঃসন্দেহে সময় উপযোগী, কিন্তু একই সঙ্গে যে আশাগুলো আমরা করি সেটার যে রিফ্লেকশন খুব বেশি হয় না, সেটা এবারের বাজেটও আমরা দেখেছি। তারপরেও মিজান যেভাবে বলেছে বা অন্যান্য যারা বলেছেন আপনারা, যে আমাদের এই তৎপরতাটা চালু রাখতে হবে, জারি রাখতে হবে, কনসিস্টেন্সি ধরে রাখতে হবে, এবং সামনের বেশ কয়েকদিন ধরেও আমরা এই কার্যক্রমটা যদি আমরা চালু রাখি, অন্তত পক্ষে নীতি নির্ধারকদের উপরে একটা মানসিক চাপ
তৈরি করা সম্ভব হবে। এখানে খুবই আশার কথা যে বাজেটকে কেন্দ্র করে যে হিসাবটি নিদান আপনি দিয়েছেন এটা অত্যন্ত হৃদয়গ্রাহী। এত সীমাবদ্ধতা সত্ত্বেও মিডিয়াতে নানা ধরনের স্টেক হোল্ডারদের নেগেটিভ ইনফ্লুয়েন্স সত্ত্বেও, নানা ধরনের কূটকৌশল সত্ত্বেও, নানা ধরনের বিনিয়োগ, প্রলোভন এবং সুযোগ সুবিধার সত্ত্বেও, বার্তা সত্ত্বেও মিডিয়া কর্মীরা এই যে টোবাকো, অ্যান্টি টোবাকো যে সেন্টিমেন্টটা তারা ধারণ করেছে এবং অ্যাকর্ডিংলি তাদের আউটলেটস গুলোতে আমি দেখলাম যে 600-রও বেশি, আপনি বলেছেন যে 600-রও বেশি প্রতিবেদন করা হয়েছে কালেকটিভলি, এবং বিভিন্ন ইস্যুতে যে নাম্বার অফ রিপোর্টস আমরা দেখেছি সেগুলো সত্যি সত্যি খুবই আশাব্যঞ্জক। আমরা সবসময় বলি যে রাষ্ট্র যে পলিসি নিয়েছে টোবাকো কন্ট্রোলের ব্যাপারে আর কার্যত যা আমরা দেখি সেটার মধ্যে অনেকেই এই প্রসঙ্গটি বারবার তুলে নিয়ে আসেন, এবং আমি নিজেও বিশ্বাস করি এটি একটি শিয়ার ডাবল স্ট্যান্ডার্ড। এই ডাবল স্ট্যান্ডার্ডের বিরুদ্ধে আসলে আমাদের মিডিয়া কর্মীদের বেশি বেশি করে লিখতে হবে, লজ্জা দিতে হবে যে আমরা একটু আগে ডলার মেহেদী যে কথাটি বলেছে খুবই সুন্দরভাবে বলেছে যে সরকারের ভূমিকাটা যেন এরকম যে চোরকে বলো চুরি করো আর গেরস্তকে বলো ধরো। তো এই যে ডাবল, এবং তাহসিনা জেসিও বলেছে যে সরকারের যে আপনার স্টেক আছে বিএটিতে সেটা রেখে কিভাবে 2040 সালের মধ্যে তামাক মুক্ত বাংলাদেশ গড়ে তোলার কথা তারা ভাবছে, এটি অত্যন্ত দ্বৈত নীতি এবং খুবই লজ্জাজনক দ্বৈত নীতি। সুতরাং এই বিষয়টি আমাদেরকে খুব ভালোভাবে দেখতে হবে। আর সুনির্দিষ্ট যে প্রস্তাবনাগুলো শাহরিয়ার ভাই তুলে ধরেছেন আপনার নিম্ন স্তরের, মধ্যম স্তরের, উচ্চ স্তরের, প্রিমিয়াম স্তরের, যেগুলো অত্যন্ত সুচিন্তিত এবং স্পেসিফিক কর আরোপের এই প্রস্তাবনাগুলো প্রতি বছরই দেওয়া হয়, এবং দিস ইজ ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য নেশন। এটি কোনো আপনার আত্মা কিংবা প্রজ্ঞা কিংবা কোনো সংগঠনের স্বার্থে তো এইগুলো করা হচ্ছে না। সেটা যতক্ষণ পর্যন্ত আমাদের নীতি নির্ধারক বুঝবেন ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমরা এই মুহূর্তে যে প্যান্ডেমিকের মধ্য দিয়ে যাচ্ছি এই সময়টা একটি উপযুক্ত আপনার সময়, যখন আমরা বলতে পারি যে আমাদের টিবিএস এর যে ভাই বললেন যে আমরা 10,000 কোটি টাকার মতো আপনার ট্যাক্স আমরা কালেক্ট করি এই সেক্টর থেকে। সেখানে সরকারের পক্ষে আসলে এটাকে করা, নেগেট করা, এটাকে ডিফাই করা, এটাকে পাশ কাটিয়ে ফেলা একটু কঠিন ব্যাপার। কিন্তু এট দ্য সেম টাইম যে ইকোনমিক লস এবং ইকোনমিক কস্ট এটার যে বেশি, এবং কোভিড সিচুয়েশনে এটার যে অত্যন্ত মারাত্মক আর মেনেসিং একটা ইম্প্যাক্ট আছে, সেটা আমার মনে হয় যে আমাদের রিপোর্টিং এর মাধ্যমে আরো বেশি করে তুলে ধরা। 10,000 কোটি টাকা আপনি রোজগার করছেন থ্রু ট্যাক্স ফ্রম দি আপনার টোবাকো ইন্ডাস্ট্রি, কিন্তু এট দ্য সেম টাইম যে কালেকটিভ এন্ড কিউমুলেটিভ যে হেলথ রিস্ক এবং যে আমাদের ড্যামেজ, কিউমুলেটিভ যে ড্যামেজ হচ্ছে, আমার মনে হয় যে ড্যামেজটা মাচ 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 হায়ার দ্যান দ্যাট অফ আওয়ার ইকোনমিক গেইন। সুতরাং এটা আমাদেরকে আমাদের আলোচনার মধ্যে এবং রিপোর্টিং এর মধ্যে তুলে ধরতে হবে। শুধুমাত্র রিপোর্টিং নয়, আমরা আরো যেসব মাধ্যম রয়েছে বার্তা কক্ষের যারা আমরা কাজ করি তাদের মধ্যে আসলে একটা বছর ব্যাপী এবং কনস্ট্যান্টলি এন্ড কনসিস্টেন্টলি একটা ব্রেইন স্টর্মিং করা দরকার। আমার মনে হয় 4 মাস পরে আপনারা বসেছেন, কিন্তু নিশ্চয়ই আপনাদের মধ্যে যোগাযোগ আছে। এই যোগাযোগগুলো অব্যাহত রাখতে হবে, জারি রাখতে হবে, যাতে সেন্সিটাইজেশন বছরে 2-3 বার মধ্যে না হয়, এটা সারা বছর ধরে এই মানসিকভাবে এই প্রস্তুতিটা থাকে যে আমরা শুধুমাত্র আমাদের রিপোর্টিং এর মাধ্যমে নয়, আমাদের অন্যান্য কি বলবো যে মিডিয়া প্রোডাক্ট আছে থ্রু টক শোজ আর ডিফারেন্ট কি বলে যে চান্স, অথবা আমাদের ইভেন কি আমরা ব্যক্তিগতভাবে যে আমরা বিলিভ করি সেটা প্রয়োগ কিন্তু আমরা আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও করতে পারি। সুতরাং আমার মনে হয় যে এটা একটা মাল্টিপ্রংড এন্ড মাল্টিফেরিয়াস ফাইট এগেইনস্ট দি টোবাকো এন্ড টোবাকো ইন্ডাস্ট্রি। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের শাহরিয়ার ভাই যেটা বলেছেন যে তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী ব্যাপারে অত্যন্ত সময়োপযোগী 6টা প্রস্তাবনা দিয়েছেন। আমার মনে হয় যে নতুন যারা ক্রিয়েটিভ কোনো অথবা প্রয়োজনীয় কোনো সংশোধনী যদি আমাদের আত্মার সদস্যরা কিংবা আমাদের জার্নালিস্ট থেকে মহল থেকে আসে, সেটা তো অবশ্যই ওয়েলকামিং। কিন্তু এই 6টা প্রস্তাবনাকে প্রেস হোম করা, এগুলোকে রিপোর্টিং এর মাধ্যমে হাইলাইট করা, ফোকাস করা, যাতে করে যারা সংশোধনটা আনবেন আমাদের নীতি নির্ধারকরা তাদের সঙ্গে দেন দরবার করার জন্য কিছু কাজ আমাদেরকে করতে হবে, এবং সেটার জন্য প্রাইম এবং প্রায়োরিটি হচ্ছে রিপোর্ট করা। আমি খুবই খুশি হয়েছি যে প্রস্তাবনাগুলো যেমন ধূমপান মুক্ত স্থানে কোন রকম একটা উদাহরণ যে উনি দিয়েছেন, সুইমিং পুলে যেরকম একটা পিঙ্ক জোন রাখা, ঠিক একই রকম ভাবে স্মোক জোন রাখার বিষয়টা তো একই রকম। ডিসপ্লে করাটা এখনো অব্যাহত রয়েছে, সুতরাং এটাকে বন্ধ করতে হবে। আমরা এই সিজনেও কিন্তু আমরা প্রচুর সিএসআর রিপোর্টিং করার জন্য প্রস্তাবনা পেয়েছি বা অনুরোধ পেয়েছি, বা বিভিন্ন ধরনের স্টেক হোল্ডারদের মাধ্যমে
আমরা অ্যাপ্রোচড হয়েছি, যে আমি ধন্যবাদ দিব তাদেরকে যারা এগুলোকে ডিফাই করতে পারে, যারা এগুলাকে এর ইন্টেনশন সম্পর্কে পরিষ্কার বুঝতে পারে এবং মিডিয়াতে তাদেরকে কোনো ধরনের কোনো স্পেস তৈরি করে না। কিন্তু যারা এখনো করছে তাদের জন্য কিছুটা হলো আমাদেরকে ব্রেন স্টর্মিং অথবা কিছুটা হলো আমাদেরকে অ্যাডভোকেসি করতে হবে, যাতে বুঝতে পারে। আমার মনে হয় যারা একটু অন্তর্গতভাবে মানসিকভাবে জিনিসটা বুঝবে তারা এই সিএসআর কার্যক্রমকে সহায়তা করবে না। দিস ইজ অফকোর্স শিপ ইন দ্য কভার অফ ওল। এটাকে আমাদের ভালোভাবে বুঝতে হবে এবং আগামী যে সংশোধনী আসবে সেখানে নিষিদ্ধকরণের যে দাবিটা সেটাকে ইনকর্পোরেট করতে হবে এবং খুচরা শলাকার বিক্রি বন্ধ করতে হবে। ডেফিনেটলি আইডি কার্ড দেখিয়ে অ্যাডাল্টদেরকে সেভাবে বিক্রি করার সিস্টেম চালু করা। ই সিগারেটের কথা তাসনিয়া জেসি বলেছে এবং আরো অন্যান্যরা আপনারা বলেছেন। অবশ্যই এটা একটা, যদিও শাহরিয়ার ভাইয়ের বক্তব্য অনুযায়ী এটা এখনো খুবই বড় আকারে নয় কম্পেয়ারিং টু আদার কান্ট্রিজ। অবশ্যই আমরা ই সিগারেট এবং হিটের যে ইয়েটা আছে, ডিভাইস গুলো আছে, এইগুলোর ব্যাপারে নিষিদ্ধ করার ব্যাপারে আমরা আবার সোচ্চার হব, রিপোর্টিং আমরা বাড়াবো এবং ডেফিনেটলি 50% থেকে 90% আপনার পিক্টোরিয়াল ওয়ার্নিংটাকে আনা, আরো এখন গ্রুসাম আরো ভীতিকর কোনো ছবি এখানে ইনকর্পোরেট করা যায় কিনা সেই সাজেশন গুলো আমরা ওখানে দিব। আর কূটকৌশল সম্পর্কে আমরা সবাই জানি, আমরা নতুন নতুন সংগঠন হচ্ছে তাদেরও তৎপরতা দেখছি, এদেরকে আমরা এদের ব্যাপারে সজাগ থাকতে হবে এবং কোনো কোনো মিডিয়া তাদের, আমি মনে করি ইন্ডিভিজুয়ালি অনেকেই আছেন যে অ্যান্টি টোবাকো ফ্রন্টিয়ার, অ্যান্টি টোবাকো ফ্রন্টলাইনার, ক্যাম্পেইনার, অ্যাক্টিভিস্ট, তাদেরকে আমি সাধুবাদ জানাই। কিন্তু হাউস হিসাবে এই জন্য শাহরিয়ার ভাইদের অ্যাপ্রোচকে আমি ধন্যবাদ জানাই এবং তাদেরকে স্বাগত জানাই যে তারা পুরো হাউসকে এই জন্য দোষারোপ বা ব্লেমিং মানে এভাবে ব্লেম করতে চান না, কারণ নানা ধরনের সার্কামস্ট্যান্সেস এবং রিয়ালিটির মধ্য দিয়ে যেতে হয়। তবুও এই ধীরে ধীরে স্লোলি যে প্রোগ্রেসটা হচ্ছে, this is very meaningful and this is very productive. Some of the outlets কোনো সময় তারা তাদেরকে টকশো করে, স্পেস দেয়, সিএসআর এর রিপোর্ট প্রচার করে, অথবা আমি দেখেছি অনেক অ্যাক্টিভিস্ট খুবই ফিজিক্যালি এবং পার্সোনালি এসবের সঙ্গে জড়িত থাকার পরেও নীতি নির্ধারক হিসেবে তারাও কিন্তু তাদের বিজ্ঞাপন ছাপে বড় করে, দেখতে যদিও ভালো লাগে না, তারপরে আমার মনে হয় যে তাদেরকে স্টিগমাটাইজ না করে, দোষারোপ না করে, তাদেরকে স্লোলি তাদেরকে আমরা এই ফোল্ডের মধ্যে আনতে পারি এবং এনবিআর কে গ্রাজুয়ালি বোঝানো এবং সেখানে যে নজরদারি গুলো আছে সেগুলো অত্যন্ত মানে কি বলবো ক্ষীণ এবং শার্প। আপনি বাজেটের আগে যে এনবিআর এর সঙ্গে টোবাকো ইন্ডাস্ট্রির যে মিটিংস গুলো আছে সেগুলোকে ফরওয়ার্ড করে দেওয়া এবং এই জিনিসটা ফলো করা এবং বোঝা যে বিভিন্ন চেম্বার বডির মাধ্যমে তারা ঢুকছে এবং সেখানে গিয়ে তাদের স্বার্থটা উদ্ধার করার চেষ্টা করছে। সো ইন অল টুগেদার আমি বলবো যে খুবই সময়োচিত একটি আলোচনা এবং সামনের বাজেটের যে কয়দিন সময় আছে না কেন আমরা যে রিভাইজ করা এবং যেগুলোকে আমাদের প্রত্যাশা জায়গাগুলোকে যদি সম্ভব হয় রিপোর্টিং এবং টক শোজ এবং আদার মিডিয়ামের মাধ্যমে তুলে ধরে, এমনকি অ্যাক্টিভিস্ট হিসেবে আপনারা আপনাদের ফেসবুকেও আপনারা লিখতে পারেন কিংবা আদার সোশ্যাল মিডিয়াতে আপনারা এগুলো লিখতে পারেন দাবিগুলো তুলে ধরা। আমি মনে করি ইট ইজ ভেরি ডিফিকাল্ট টাইম আমাদের জন্য, কোভিড সিচুয়েশন। এই কোভিড সিচুয়েশনের মধ্যে আমরা আমাদের স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে আরো বেশি কি বলবো ফোকাস করব এবং এর ইকোনমিক লস এন্ড কস্ট সম্পর্কে তুলে ধরবো, যাতে করে এই যে কম্পেয়ারিং টু দ্য আর্নিং ফ্রম দ্য টোবাকো ইন্ডাস্ট্রি এবং আমাদের ক্ষতি, এই জিনিসগুলোর ব্যাপারে আমরা যাতে মানুষকে এবং নীতি নির্ধারকদেরকে আরো বেশি সজাগ করে তুলতে পারি। এন্ড উইথ দ্যাট আমি ধন্যবাদ জানাই উদ্যোক্তাদেরকে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য এবং আই এম রিয়েলি প্রিভিলেজড এন্ড অনার্ড যে আপনাদের সঙ্গে দেখা হলো অনেকদিন পরে এবং আপনাদের জন্য শুভকামনা, দোয়া এবং আপনাদের সাফল্য কামনা করছি। এই প্রয়াসের মধ্যে আপনারা সফল হন এবং আমরা সবাই একভাবে যৌথবদ্ধভাবে আমরা অ্যান্টি টোবাকো যে অ্যাক্টিভিজম আছে অথবা যে দেশের স্বার্থে 2040 এর মধ্যে সরকারের যে পরিকল্পনা আছে সেটাকে বাস্তবায়ন করার জন্য যার যার পক্ষ থেকে যার যার অবস্থান থেকে সহায়তা করি এবং ভূমিকা রাখি। ধন্যবাদ। মিজান চৌধুরী, ওভার টু ইউ। ধন্যবাদ জহিরুল আলম ভাই আপনাকে, আসলে আপনি অনেক মূল্যবান মতামত যারা আমরা আত্মার সদস্য আছি এবং আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ পয়েন্টস বেরিয়ে আসছে। কিছু বিষয় আপনি খোলামেলায় আমাদেরকে ধরিয়ে দিয়েছেন যে আসলে এই পয়েন্টগুলোতে কাজ করা দরকার। আমরা যারা সদস্য আছি আপনার এই বক্তব্যের মধ্য থেকে অনেক কিছু নেওয়ার আছে, আমরা ইনশাল্লাহ হয়তো এই পয়েন্ট থেকে আমরা ভবিষ্যতে আমাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যাবো। তো আমি এই পর্যায়ে মূল্যবান মতামত দেওয়ার জন্য সংক্ষিপ্তভাবে অনুরোধ করব আমাদের আবু কাউসার ভাই, জয়েন্ট নিউজ এডিটর, নিউজ বাংলা 24.com। কাউসার ভাই আপনি আছেন? হ্যালো কাউসার ভাই, কি শুনতে পাচ্ছেন আমার কথা?
কাউসার ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ কাউসার ভাই, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ পাচ্ছি, আপনি পাচ্ছেন? জি জি কাউসার ভাই, আপনি আপনার মূল্যবান মতামতটুকু আপনি দিতে পারেন। তো আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আপনার বক্তব্য মতামত পেশ করার জন্য আমাদের এই আলোচনার প্রেক্ষিতে। ধন্যবাদ। ধন্যবাদ মিজান চৌধুরী এবং ধন্যবাদ প্রজ্ঞা এবং আপনার সবাইকে যে আজকে এই বাজেটের পরবর্তী আলোচনা করার জন্য। আমাকে আসলে বিশেষভাবে বলা হয়েছিল যে বিশেষ করে ট্যাক্সেশন অন টোবাকো, অর্থাৎ টোবাকো সেক্টরের ট্যাক্সেশনটা কিভাবে মেকানিজম হয় বা আদায় হয় সে বিষয়ে একটা সংক্ষিপ্ত ব্রিফ দেওয়ার জন্য। আসলে বিষয়টা কিন্তু অত্যন্ত জটিল। যে কোনো আইন প্রণয়ন খুব জটিল, তার মধ্যে ট্যাক্সেশন পলিসিটা খুবই জটিল। আমি মনে করি যে টোবাকো বিরোধী সম্পর্কে যদি আপনাদের আন্দোলন জোরদার করতে হয় তাহলে হাউ টু ইম্পোজ ট্যাক্স অন টোবাকো এই বিষয়টা যারা আপনার সদস্য আছেন তাদের সকলের কম বা বেশি জানা উচিত। এই কারণে জানা উচিত, যখন আপনি একটি রিপোর্টিং করবেন তখন এই রিপোর্ট করতে আপনার স্বচ্ছ ধারণা থাকলে আপনার রিপোর্টটা সমৃদ্ধ হবে, সঠিক হবে এবং পলিসি মেকারটা সেটাকে গ্রহণযোগ্য বলে বিবেচিত করবেন। আমি কি আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো, সবাই শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন আমি সংক্ষিপ্ত আসলে যত আলোচনায় আপনারা করেছেন মূল কথা যদি আমি বলি, সামারি যেটা বলা হয় যে আসলে ট্যাক্সেশন অন টোবাকোর উপরে সরকার প্রচলিত আইনে যে ট্যাক্স ইম্পোজ করছেন সেটা প্রত্যাশিত নয়। কার প্রত্যাশিত নয়, মানে আমরা আত্মা এবং প্রজ্ঞা যে প্রস্তাব দিয়েছিল সে প্রস্তাবের চেয়ে তারা ধারে কাছেও যায়নি। অর্থাৎ আমাদের যে প্রত্যাশা ছিল যে অন্তত পক্ষে এই বাজেটে টোবাকোর উপরে সরকার অনেক অনেক বেশি ট্যাক্স ইম্পোজ করবে যা টোবাকো ইউজকে নিরুৎসাহিত করবে, কিন্তু বাজেটে তার প্রতিফলন দেখা যায়নি, তাই তো? এখন আসুন আমি একটু সহজভাবে বলি কিভাবে ট্যাক্স পলিসিটা টোবাকোতে কাজ করতেছে। আপনারা জানেন যে আমাদের টোবাকো সেক্টরের ট্যাক্স পলিসিটি 4টি স্তরে তারা ভাগ করেছে এনবিআর, মানে পলিসি মেকার। একটা হচ্ছে প্রিমিয়াম, একটা হচ্ছে হায়ার, একটা হচ্ছে মধ্যম, একটা হচ্ছে লোয়ার। এই 4টা সেগমেন্টে সিগারেট সেক্টরটাকে ভাগ করে ট্যাক্সটা আদায় করা হয়। টোবাকো সেক্টরের ট্যাক্সটা 3টি বিষয়ের উপরে ইম্পোজড হয়। একটা হচ্ছে ভ্যাট, একটা হচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটি, আর একটা হচ্ছে সারচার্জ। ভ্যাট এবং সারচার্জ সকল ক্ষেত্রে, সকল তামাক সেক্টরের ক্ষেত্রে হচ্ছে এক এবং অভিন্ন। অর্থাৎ বিড়ির ক্ষেত্রে যা, সিগারেটের ক্ষেত্রে তা, তামাক ক্ষেত্রেও তা, ভ্যাট এবং সারচার্জ। আর সম্পূরক চার্জ হচ্ছে বিভিন্ন হারে বিবেচিত হয়। এখন পর্যন্ত এনবিআর এর পরিসংখ্যান অনুযায়ী সিগারেট খাতে সর্বোচ্চ ট্যাক্স হার হচ্ছে 81% এবং সর্বনিম্ন ট্যাক্স হার হচ্ছে 46%। এখন আমরা বলতেছি যে ট্যাক্স বাড়াইতে হবে, কিন্তু কত বাড়াইতে হবে সে বিষয়টা আপনারা যেটা বলেছেন প্রস্তাবে দেখেছি সেটা আসলে আমার কাছে খুব একটা পরিষ্কার নয়। আমাদেরকে এমন একটি ট্যাক্স কাঠামো তৈরি করতে হবে যে ট্যাক্স কাঠামোর মধ্যে আমাদেরকে বলতে হবে যে আমার সিগারেটের মধ্যম স্তর, প্রিমিয়াম স্তর এবং লোয়ার স্তর এবং হায়ার স্তরে এই আছে, আমি এই পার্সেন্টেজ চাই। সহজভাবে যদি আমি বুঝাই, যেমন ধরেন প্রিমিয়াম সিগারেট যেটা আমরা বেনসন এন্ড হেজেস বলি, বেনসন এন্ড হেজেসের বাজার মূল্য হচ্ছে এখন 300 টাকা, অর্থাৎ পার শলাকা 15 টাকা। তাহলে আপনি যদি এক প্যাকেট বেনসন সিগারেট এখন যদি কিনতে যান আপনি 300 টাকা দিয়ে এক প্যাকেট সিগারেট কিনতে যাবেন। এখন এই 300 টাকা বাজার মূল্য, কিন্তু এনবিআর কিভাবে ট্যাক্সটা আদায় করে সেটা আপনাদেরকে জানতে হবে। এনবিআর এর বক্তব্য হচ্ছে ট্যাক্স পলিসি যে বাজারে যাই থাকুক না কেন বাজার মূল্য সিগারেটের, জাতীয় রাজস্ব বোর্ডের বা সরকারের নির্ধারিত ট্যারিফ ভ্যালুর উপরেই প্রযোজ্য হারে সে ভ্যাটটা বা রেভিনিউটা আদায় করে। যেমন ধরেন ব্র্যান্ডেড ট্যাক্স হচ্ছে আপনার সিগারেট, বেনসন সিগারেটের এখন বাজার মূল্য হচ্ছে প্রায় 300 টাকা, কিন্তু এনবিআর এর প্রেসক্রাইব ডে ট্যারিফ ভ্যালু হচ্ছে 270 টাকা। তাহলে 270 টাকার উপরে 81% হচ্ছে ট্যারিফ মানে ডিউটি। 81% কিভাবে হলো? 15% ভ্যাট প্লাস 65% এসডি প্লাস 1% সারচার্জ। তাহলে 15, 65 প্লাস 1 ইজ ইকুয়াল টু 81%। তাহলে 270 টাকা ইন্টু 81% ইজ ইকুয়াল টু 218 টাকা
70 পয়সা, অর্থাৎ এক প্যাকেট সিগারেট থেকে সরকার 218 টাকা 70 পয়সা ট্যাক্স পায়। আমি যদি আরো সহজভাবে আমি বুঝাই, তাহলে একটা বেনসন সিগারেট স্টিকের মূল্য হচ্ছে 15 টাকা। সেই 15 টাকা থেকে সরকার ব্যাট পাইতেছে এখন, বা রাজস্ব পাইতেছে এখন 12.5 টাকা। তার মানে হচ্ছে সিগারেটের উপরে সর্বোচ্চ শুল্ক হার হচ্ছে এখন 81%। এখন আমাদেরকে বলতে হবে যে না, আমি এটা 81% চাই না, আমি এটা চাই হলো 100%, অথবা ভ্যালু আমি 270 টাকা চাই না, আমি ভ্যালু চাবো হলো 300 টাকা বা 350 টাকা। এইভাবে প্রত্যেকটা সিগারেটের এবং বিড়ির ট্যারিফ ভ্যালুটা নির্ধারণ করে ডিউটিটা বরাদ্দ কত, এখন কত আছে, আমি কি চাই, এইভাবে একটি ট্যারিফ কাঠামো তৈরি করে আমাদেরকে পলিসি মেকারদের কাছে দিতে হবে। তাহলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমার মূল বক্তব্য হচ্ছে, বাজার মূল্যে যাই থাকুক না কেন, সরকারের বা এনবিআর এর নির্ধারিত ট্যারিফ ভ্যালুর উপরে প্রযোজ্য হারে ট্যাক্সটা আদায় করা হয়। এবং সিগারেট খাতের সর্বোচ্চ এখন পর্যন্ত ডিউটি হচ্ছে 81% এবং সর্বনিম্ন হচ্ছে 46%। সিগারেটের এবার আসা যাক যে আমরা বলা হয়ে থাকে যে সিগারেটে কেন এই ট্যাক্সটা বাড়ায় না, বাড়াইছে তো। কাউসার ভাই, আমি আপনার একটু ইন্টারফেয়ার করি। কাউসার ভাই, আমরা ডিটেইলসটা একদিন আপনার প্রশিক্ষণ নিব আপনার কাছ থেকে, সবকিছু মিলে। আজকে একটু সংক্ষিপ্ত কংক্রিট জায়গা থেকে আমরা একটু ক্লোজ করতে যাব। এখন আমি বলছি যে আমি সংক্ষিপ্তভাবে যদি বলছি, আমার নির্দিষ্ট 3-4টা প্রস্তাব আছে যে কি করলে আপনারা এই ট্যাক্স বৃদ্ধি হবে এবং আন্দোলনটা আরো জোরদার হবে। তার মধ্যে আমার একটি প্রস্তাব হচ্ছে সুনির্দিষ্ট কম্প্রিহেনসিভ একটি কর কাঠামো তৈরি করে রেভিনিউ এক্সপার্ট দ্বারা সেটা তৈরি করতে হবে। কম্প্রিহেনসিভ রিভিউ করে ট্যাক্স কাঠামো, রেভিনিউ এক্সপার্ট যারা আছে তাদের দিয়ে আপনারা একটা স্টাডি করেন যে সিগারেটের কর কাঠামোটা এখন কি, আমরা কি চাচ্ছি। এখানে স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী একটা সময় থাকবে। স্বল্প মেয়াদী 1 বছর, মধ্যমেয়াদী 2 বছর এবং লং মেয়াদী 5 বছর। দ্বিতীয় নম্বর পরামর্শ হচ্ছে তামাকজনিত ক্ষতিকর দিক তুলে ধরে আমরা একটি রোড ম্যাপ তৈরি করতে হবে আপনাদেরকে। যেমন 2022 সালে আপনি কি কাজ করবেন সেটা একটি রোড ম্যাপ তৈরি করতে হবে। সেই রোড ম্যাপে আপনার একটা কর্মসূচি থাকবে, আমি এই কর্মসূচিগুলো থাকবো। 3 নম্বর প্রস্তাব হচ্ছে সচেতনতামূলক পদক্ষেপ আপনার নিতে হবে। যেমন এই যে 17 জুন আপনার তামাক মুক্ত দিবস গেছে, এই সমস্ত দিবসে আপনারা মিট দ্য প্রেস করতে পারেন, স্বাস্থ্যমন্ত্রীর সাথে সংলাপ করতে পারেন, জাতীয় সেমিনার করতে পারেন, স্টিকার বের করতে পারেন, ডকুমেন্টেশন করতে পারেন এবং তামাকের ক্ষতিকারক দিক নিয়ে আপনার রচনা প্রতিযোগিতা করে আপনি সবাইকে পুরস্কার দিতে পারেন। 4 নম্বর প্রস্তাব হচ্ছে আমার আইনটা যে সংশোধন করছেন, সেই সংশোধনী আইনেতে আপনাদেরকে বলতে হবে যে আমরা টোবাকো সেক্টরে প্রতি বছর এই হারে ট্যাক্স বৃদ্ধি চাচ্ছি, এটা সুনির্দিষ্ট করে আবার দিতে হবে। 5 নম্বর প্রস্তাব হচ্ছে এটার জন্য আপনাদের একটা স্ট্রং পলিটিক্যাল লবি নিয়োগ করতে হবে। তাহলে যে কথাগুলো আপনারা বলছেন লেখালেখির পাশাপাশি স্ট্রং লবি থাকলে আস্তে আস্তে গ্রাজুয়ালি তামাককে নিরুৎসাহিত করা হবে এবং তামাকের ব্যবহার কমে আসবে। আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ, খুবই সুন্দর আসলে কংক্রিট এবং খুবই সুনির্দিষ্টভাবে আপনি 5টি প্রস্তাব আমাদেরকে দিয়েছেন। আমি এই মুহূর্তে এখানে শেষ করি। আমি পরবর্তী কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য আমি নাদিরা কিরণ আপার কাছে আমি হ্যান্ড ওভার করছি। নাদিরা কিরণ আপা। ধন্যবাদ আবু কাউসার ভাইকে, একই সাথে মিজান খুব চমৎকারভাবে সঞ্চালনা করলো, সেজন্য মিজানকে ধন্যবাদ। আবু কাউসার ভাই যে কথাগুলো বলেছেন, আপনার জ্ঞাতার্থে বলি, আমরা আসলে আমাদের আত্মা এবং প্রজ্ঞার তরফ থেকে আসলে এই কাজগুলোই করে যাচ্ছি। আমাদের এখানকার গণমাধ্যম কর্মীদের কাছ থেকে শুনলেন যে আসলে তামাক কোম্পানির দৌরাত্ম্যতে যেখানে আমাদের রাষ্ট্র যেখানে কাবু, রাষ্ট্র পলিসি, সেখানে আমাদের মতো মানুষদের কার্যক্রম চালানোটা আসলে খুব কষ্টকর। কিন্তু তারপরেও আমরা ধাপে ধাপে এত বছরে যতটুকু এসেছি তার অনেকটা অর্জনই, আমি এটাকে খুব ইতিবাচক ভাবে দেখবো। আমাদেরকে কার্যক্রম চালিয়ে যেতেই হবে। এবং আপনি যেটা বলেছেন যে পলিটিক্যাল যে একটা উইল করা এবং তাদের সাথে এক ধরনের জায়গাটা তৈরি করা স্ট্রংলি, সে কাজটাও আমাদের চলছে। আপনি যদি আমাদের বিগত সময়ের অনুষ্ঠানগুলোতে দেখে থাকেন তাহলে তার একটা ই পাবেন। এবার আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সিটিএফ কে, বাংলাদেশের লিড পলিসি অ্যাডভাইজার এবং সাবেক চেয়ারম্যান বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের
মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ভাইকে তামাক কর এবং তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন বিষয়ে সর্বশেষ আপডেট এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে তিনি কথা বলবেন। জি, মুস্তাফিজ ভাই। আসসালামু আলাইকুম। আমাকে আমন্ত্রণ জানার জন্য প্রজ্ঞা এবং আত্মার কর্ণধারবৃন্দ, আসলে আমি আপনাদের অনুষ্ঠানে যোগদান করে মূলত অনেক কিছু জানার আগ্রহ নিয়ে সত্যি আমি অনেকখানি জানার সুযোগ পেয়েছি আপনাদের অনেক মূল্যবান বক্তব্য এবং তথ্যবহুল উপস্থাপনা থেকে। সেজন্য মিজান ভাই এবং শাহরিয়ারকে ধন্যবাদ চমৎকার উপস্থাপনার জন্য। অনেক বন্ধু নানা রকম সাজেশন দিয়েছে, সেটাও খুবই চমৎকার। আমি একটা বিষয় আপনাদের ডিসকাশন করি, সেটা হচ্ছে যে এই ধরনের পলিসি লেভেলে একটি সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় নিয়ামক হচ্ছে রাজনৈতিক অঙ্গীকার। বাংলাদেশের সৌভাগ্য যে মাননীয় প্রধানমন্ত্রী 2016 সালে সাউথ এশিয়ান সামিট স্পিকার সামিটে একটি ঘোষণা আছে, আপনারা জানেন যে 2040 সালের মধ্যে বাংলাদেশকে তামাক মুক্ত করা হবে, এবং যার ফলে এই কার্যক্রমটি নেওয়া হবে তার ডাইরেকশনও দিয়েছিল। সেটা হচ্ছে যে তামাকের একটা কার্যকর কর নীতিমালা তৈরি করা হবে, আইনকে যুগোপযোগী করে আরো দৃঢ় করা হবে, এবং এটা বলে বাস্তবায়ন তার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। আনফরচুনেটলি আজ এই তামাক করের নীতিমালা তৈরি করা হয়নি। দ্বিতীয়ত আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে কেবল, এটাও আলোর মুখ দেখেনি, এবং বাস্তবায়নের কথা আপনারা আরো ভালো জানেন মাঠে কি হচ্ছে। এখন এইখানটায় যেটা আমি ডিসকাশন সঙ্গে একটা জায়গায় যে আমাদের চোখের আড়ালে কিছু থেকে যায়, আমাদের খুব লজ্জার বিষয় যে কোচ এবং জর্দার ব্যবসায়ী শ্রেষ্ঠ করদাতা হিসাবে নির্বাচিত হন এবং এনবিআর থেকে উনি সার্টিফিকেট গ্রহণ করেন। কিন্তু এখানে একটা ফাঁকি রয়ে গেছে, সেটা হচ্ছে যে উনি কিন্তু শুধুই জর্দার ব্যবসা করেন না, ওনার কিন্তু আরো অনেক ব্যবসা আছে। আমার যদি মেমোরি বিট্রি না করে থাকে, আমি দেখেছিলাম যে উনি আরো অনেকগুলো ব্যবসার মধ্যে তার প্রায় 1000 কোটি টাকার বেশি ব্যবসা, এবং কোনোটাই উনি ঋণ নিয়ে করেন না, নিজের টাকায় ব্যবসা করেন। তো সব ব্যবসারই হয়তো অ্যাকুমুলেটেড ট্যাক্স উনি দেন, যেটা হয়তো মানে এককভাবে সেরা করদাতা হন, কিন্তু ওনার পরিচয়টা তুলে ধরায় উনি জর্দা ব্যবসায়ী কোর্স নিয়ে সর্বোচ্চ করদাতা হয়েছে। এটা বলার ক্ষেত্রে যারা সরকারের কর্তব্য ব্যক্তি আছেন, বিশেষ করে এনবিআর যারা, তাদের এই ব্যাপারটা কোনো প্রশ্ন জাগে না মনে, যে আমরা সরকারের একটি তামাক আইন থাকা সত্ত্বেও মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা থাকার পরও কিভাবে একজন জর্দা ব্যবসায়ীকে বা তামাক ব্যবসায়ীকে সর্বোচ্চ করদাতার পুরস্কার দিচ্ছি, তাদের মধ্যে ধিক্কারটা জাগে না। সেটা হচ্ছে আমাদের বড় চ্যালেঞ্জ। আরেকটা জায়গা হচ্ছে, দেখেন আপনারা বলেছেন যে গত 4 মাসে 600 বেশি প্রতিবেদন নিউজ অপেতর লিখেছেন, খুবই ধন্যবাদের বিষয়, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের এই অ্যাক্টিভিটিস। এবং আমি মনে করি আপনাদের ব্যক্তিগত যে কমিটমেন্ট জনস্বাস্থ্যের প্রতি, সেখান থেকেই আপনারা এই কাজটা করেছেন, না হলে এইভাবে এত প্রচারণা এত লেখালেখি হওয়ার কথা নয়। অনেক প্রলোভন ছিল আপনাদের সামনে, আমরা জানি, সেগুলা উপেক্ষা করে আপনারা জনস্বাস্থ্যের তাগিদে এই ধরনের কার্যক্রম পরিচালনা করছেন আত্মা এবং প্রজ্ঞার পক্ষ থেকে। কিন্তু দেখেন তারপরেও যাদের শোনার কথা সেখানে তারা শুনেননি। কারণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণার পরেও তারা উপেক্ষা করতে পেরেছেন, কারণ এইখানে একটা জবাব দিতে জায়গাটা অনুপস্থিত। আমার মনে হয় এই জায়গাটা সামনে এনে আপনারা আবার নতুন করে এই লেখাটা শুরু করতে পারেন, যে মাননীয় প্রধানমন্ত্রী বলার পরেও আজ থেকে প্রায় 6 বছর হয়ে গেছে এই কাজটি শুরু হয়নি, মানে তামাক কর নীতি তৈরি হয়নি, তারপরে আইন সংশোধনটাও এখন আলোর মুখ দেখেনি। তাহলে কে বললে এই কাজগুলি হবে? এই প্রশ্ন বোধহয় আমাদের এখন রাখা দরকার। এবং আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী 40 সালে তামাক মুক্ত করার যে ঘোষণা, এইটাকে সামনে নিয়েই আমাদের প্রচারণায় সামনে আগানো উচিত। আমি সর্বশেষ যে কথাটা বলি, তামাক করের ক্ষেত্রে বর্তমান বাজেটে আপনারা দেখেছেন, আপনাদের রিয়াকশন গুলো খুব চমৎকার ছিল। কিন্তু আমরা যেটা জানি যে ইতিমধ্যে আমাদের এমনকি জনপ্রতিনিধির মাধ্যমেও আমরা লবিং করার চেষ্টা করেছি, লবিং বলবো না, আমরা আমাদের প্রচেষ্টা চালিয়েছি, যারা নিজেরাই তামাক করকে জনস্বাস্থ্য বিধি মনে করেন তারা এ ব্যাপারে এগিয়ে এসছেন। সেই জনপ্রতিনিধিদের প্রচেষ্টা এখন অব্যাহত আছে। যদি আমরা জানি যে খুব বেশি দিন নাই, কয়েকটা হয়তো সেশন হবে, দেখা যাক শেষ মুহূর্তে কি হয়। মানে হোপ অ্যাগেইনস্ট হোপ বলে একটা কথা, সেরকম একটা অবস্থা। আর যদি এই বাজেট শেষ হয়েও যায়, তারপরে আমাদের খেয়াল রাখতে হবে যেন মাঝে মাঝে আমরা তামাক করের নানা বিষয় নিয়ে মাঝে মাঝে লেখার চেষ্টা করবো, যাতে করে জনসম্মুখে আসে। দ্বিতীয় বিষয় হচ্ছে আইন সংশোধনের অবস্থা। আইন সংশোধনের জন্য গত বছর
20-এর 9 ডিসেম্বর সর্বশেষ সভা হয়েছিল। তারপরে এই বছর এসে মে মাসে একটি সভা হয়েছে। মে মাসের সভার কার্য বিবরণী এখনো বের হয়নি, এই অবস্থায় আছে এটা স্বাস্থ্য মন্ত্রণালয়। যেটা লক্ষণীয় বিষয় আপনারা হয়তো ভালোভাবে লক্ষ্য করেছেন আরভাবে, এই তামাক নিয়ন্ত্রণে কাজ করার কথা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়, কিন্তু আমরা কি স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্দেশ্য হিসেবে দেখছি? স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু তামাক কর বাড়ানোর যে প্রস্তাব সেটি একবার সর্বশেষ সময় দিয়েছে, যেটা একজন বলেছেন। একইভাবে আইন শোধনের ক্ষেত্রেও স্বাস্থ্য মন্ত্রণালয় আপনারা একটু অনুসন্ধান করতে পারেন যে তারা কোন পর্যায়ে আছেন, কেন বিলম্ব হচ্ছে। এই অনুসন্ধানী প্রতিবেদন আমরা আশা করছি আপনাদের কাছ থেকে, যে স্বাস্থ্য মন্ত্রণালয় বা মাননীয় স্বাস্থ্যমন্ত্রী কেন এই ক্ষেত্রে সামনে থেকে লিড করতে পারছেন না। আমরা বুঝি যে কোভিড এর কারণে তাদের একটা অন্যতম ব্যস্ততা আছে, সবাই ওভারওয়েলড, কিন্তু তারপরেও এটা তাদের অন্যতম কাজ। সরকারের এখন সব মেশিনারি চালু আছে, সমস্ত মন্ত্রণালয় বিভাগ তার কার্যক্রম পরিচালনা করছে, প্রজেক্ট বাস্তবায়ন হচ্ছে, কিন্তু এইটা একটা জনস্বাস্থ্য, এবং আপনার ডাইরেক্টলি বলেছেন যে কোভিড এর সময় এটা আরো বেশি আমাদের ঝুঁকির মধ্যে ফেলেছে। WHO বারবার বলছে তামাক সেবীরাই বেশি ঝুঁকিতে থাকে কোভিড আক্রান্তের ক্ষেত্রে। সুতরাং এখানেও সরকারের একটা জোর দেওয়া উচিত, প্রচারণার পাশাপাশি এই ক্ষেত্রে আরো কঠোর নিয়ন্ত্রণ আরোপ করার জন্য আইনের দুর্বলতাগুলো সংশোধন করা এবং অতিরিক্ত কর বাড়িয়ে মানুষের সহজলভ্যতার থেকে এটাকে অসহজলভ্য করা তবাকু প্রোডাক্ট, যাতে করে মানুষ ক্ষতিগ্রস্ত কম হয়। তো আমি আশা করছি এই বিষয়ে আপনাদের কার্যক্রম অব্যাহত থাকবে, অবশ্যই সিটিপিকে আপনাদের পাশে থাকবে। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মুস্তাফিজ ভাই, আপনি চমৎকার করে বলেছেন। এতক্ষণ যে আলোচনা হলো তার উপরে আলোকপাতের পাশাপাশি আমাদেরকে এক ধরনের সাহসও জুগিয়েছেন। আমরা গণমাধ্যম কর্মীরা কাজ করছি, এবং আপনি নিজের একটা বিষয় তুলে ধরেছেন, এটা তামাক কোম্পানির কৌশল। আসলে এগুলোর সাথে যুদ্ধ করেই তো আমরা আসলে এগোচ্ছি। আমাদের মূল পয়েন্টটা কিন্তু আসলে আমরা এভাবে বলতে চাই না, আমরা আসলে তামাক নিয়ন্ত্রণ মুক্ত বাংলাদেশ চাই, এবং সেইটা করার ক্ষেত্রে আমরা কি কি স্টেপ নিতে পারি আমাদের গণমাধ্যম কর্মীরা আমাদের লেখনী, আমাদের প্রতিবেদনের মাধ্যমে। একই সাথে সরকারকে আমাদের এই লেখনীর মাধ্যমে বা প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরতে চাই যে 2040 সাল নাগাদ যদি সত্যি আমরা তামাক মুক্ত একটি বাংলাদেশ পেতে চাই, তাহলে আসলে ধারাবাহিকভাবে রাষ্ট্রকে কি কি ধরনের পদক্ষেপ নিতে হবে। সেই ক্ষেত্রে তামাক কোম্পানির কূটকৌশলগুলোতে তারা যখন যত ভ্রান্ত হয়ে এই যে স্টেপ গুলো নিতে দেরি করছে, সেই জায়গাগুলোতে আমাদের ক্ষুরধার পদক্ষেপ থাকবে, এবং কূটকৌশলগুলো ভেঙে দেওয়ার ক্ষেত্রে তারা কি কি কাজ করছে সেগুলোর জন্য সুদৃষ্টি রেখে আমরা আমাদের কাজ করব, আর সেই অঙ্গীকারও আমরা করছি। আমি গণমাধ্যম কর্মী ভাই বোনদেরকে বলতে চাই যে আজকে আমাদের যে পুরো দিনের যে আলোচনাটা হলো এই 2 ঘন্টার, সেই আলোচনার সংক্ষিপ্ত আকারে একটি প্রেস রিলিজ আপনাদের সবার মেইলে চলে যাবে। আমরা আশা করছি যে সেটারও আপনি একটু ভালো আপনাদের অবস্থান থাকবে, ভূমিকা থাকবে। এবং একই সাথে আমি আর সময় করব না, ভার্চুয়াল মিডিয়ার মধ্যে আজকে যে উপস্থিত আছেন সিটিএফ এর বাংলাদেশ কনসালটেন্ট মুস্তাফিজ ভাই এবং জহির ভাই এনটিভির, তিনি সবসময় আমাদের পাশে আছেন। জহির ভাই আজকে আবু কাউসার ভাই ছিলেন, তাদের সবাইকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং একই সাথে এই দীর্ঘ সময় ধরে আমাদের আত্মার বন্ধুরাই বলবো, সদস্যরা এবং বড় ভাই বোনেরা সবাই এই যে সময়টা দিলেন, আপনারা আসলে আত্মার সাথে জড়িয়ে থেকেই আপনারা চান সবাই যে তামাক মুক্ত একটি বাংলাদেশ গড়ে উঠুক, এবং সেগুলোকে আপনারা কাজ করে যাচ্ছেন। সেজন্য আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমরা আজকের আত্মার এই পিরিয়ডিক মিটিং এর সমাপ্তি ঘোষণা করছি। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষায় থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, এবং সুন্দরভাবে আমরা একটি তামাক মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখে আজকে আমাদের বক্তব্য এখানে শেষ করছি এবং আজকের আলোচনা করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে অত্রুণ আপা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপা। হ্যাঁ, সবুজ এসেছিলেন, তোমাকে তখন অ্যাড্রেস করি নাই। সবুজ এসেছিল, আরো কয়েকজন শফিক ভাই পরে জয়েন করেছিলেন। আপনি তখন গাড়িতে ছিলেন মাঝখানে। পেয়ে যাব আমরা সবাই।